আসসালামু আলাইকুম। আজকে তাহলে আমরা আস্তে আস্তে এখন শুরু করি, সমস্যা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা তাহলে যেটা নিয়ে শুরু করতেছি সেটা হচ্ছে গতদিন আমরা অষ্টম অধ্যায়ের টপিক 1 পড়েছিলাম। টপিক 1 এর মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়েছি। আজকে আমরা যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ মস্তিষ্কটা নিয়ে পড়বো, তাহলে গতদিন আমরা যেটা করেছিলাম যে মস্তিষ্ককে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করেছিলাম: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। আজকে আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে যে এই মস্তিষ্কের যে বিভিন্ন অংশের কাজগুলো আছে, এটা কিন্তু অনেক স্টুডেন্ট মনে রাখতে পারে না কাজগুলো, ঠিক আছে? তো দেখা যায় যে ক্লাস 9এও খুব ঠিকমতো পড়ে না, যার কারণে ক্লাস তোমার 11 ওঠার পরে বলে যে ভাই এই কাজগুলো খুব কঠিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই কাজগুলো থেকে একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্টে প্রত্যেকবারে হয় মেডিকেলে আসবে না হয় ভার্সিটি, যে কোনো একটা ভার্সিটিতে কোশ্চেন আসবেই। কাজগুলো থেকে আজকে যে লেকচারটা, সেই লেকচারটা থেকে মাস্ট কোশ্চেন আসবে ইনশাআল্লাহ, 1 থেকে 2 মার্ক মাস্ট, ঠিক আছে? এই জন্য আজকে লেকচারটা আমরা খুবই মনোযোগের সাথে করব। আপনারা বুঝতে পারিয়েছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি ইনশাআল্লাহ। আচ্ছা, লিখো। প্রথমে আমরা লিখব মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ। মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ। সমূহ। আচ্ছা, আমরা আগে বলি, দেখো শোনো, হাত চালাবো তারপরে শেষ করব। তাহলে আমরা বললাম যে মস্তিষ্ককে প্রথমত আমরা কয় ভাগে ভাগ করছিলাম? 3 ভাগে। অগ্র মস্তিষ্ক, তারপরে পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক কয় ভাগে ভাগ করছিলাম? 2 ভাগে। ওইটা ম্যাডামের বই হিসেবে ওইটা ওইখানেই ফিনিশ। এখন আমরা এইভাবে বলবো, অগ্র মস্তিষ্কে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম। কি কি? সেরেব্রাম, থ্যালামাস, দেন কি ছিল? হাইপোথ্যালামাস। আমরা এখন কাজ শুরু করে দিই। 1 নাম্বার কি ভাগ করছিলাম? সেরেব্রাম না, সেরেব্রাম। আচ্ছা, শুনো, আমরা অবশ্যই কাজগুলো একটু টেকনিক দিয়ে মনে রাখার চেষ্টা করব। এখন সেরেব্রাম কোনটা? আমরা কিন্তু সবাই মাথা খাইছি না, মস্তিষ্ক যেটা গরুর মাথা আর কি, গরুর মাথা। ওকে, শুনো, আমরা যেটা খাই মস্তিষ্ক যেটা ছিল, এটা গোটাটাই ছিল সেরেব্রাম, ঠিক আছে? এই জন্য সেরেব্রাম, ভাই একটু সেরেব্রামটা যদি দেখতাম তাহলে খুব ভালো হইতো, মনে হয় কোনো দরকার নেই, ঠিক আছে? মনে করো যে ওই যে মাঝে সাথে তো অবশ্যই ইয়াতে যাও নেই, এই যে কি বলে যে যেখানে গরু জবাই করে ওইখানে মাথা বার করে রাখে না, ঠিক আছে? তাহলে ওইগুলোই হচ্ছে মনে করো যেগুলো আমরা খাই মূলত, ওই দুটোই কি সেরেব্রাম। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে মাথাটা দেখতেছি, তার মানে বোঝা যাচ্ছে যে মাথাটা কি গোটাটাই প্রায় কি সেরেব্রাম, এইটাই না? হ্যাঁ, গোটাটাই বলতে A+ আর কি 80%, ঠিক আছে? মস্তিষ্কের প্রায় কত পার্সেন্ট স্থান দেওয়া থাকে বলতো? 80% স্থান নিয়ে। যেহেতু আমরা দেখতে পাইলাম যে গোটাটাই ওইটা নিয়ে আছে, ঠিক না? আমরা তো ওই মস্তিষ্ক কিন্তু মস্তিষ্ক নিয়ে এটা না, 80%, দেন 20% হচ্ছে বাকি হাবিজাবিগুলো। কত বুঝতে পারছো? এখন দেখো, আমরা জেনারেল ভাবে এরকম দেখি না যে তোমার এই পাশে একটা পার্ট থাকে আর কি থাকে এই পাশে। মনে করো এটা যদি মস্তিষ্কটা হয়, তাহলে তোমার এই যে এটা হচ্ছে অর্ধেক, এটা কি অর্ধেক। আর তোমার যদি আরো হয়, আমি একটা লিংক দিয়ে দিব, 3D অ্যানাটমি নামে একটা আছে আর কি, লিংক আছে, ওইটাতে তোমার সবগুলাই 3D ছবি দেখা যায়, ঠিক আছে? ওইখান থেকে ছবিগুলো দেখতে পাবা। এখন দেখো, এই যে মনে করো যদি আমরা 2 ভাগ করে দিই, তাহলে এটা হচ্ছে একটা ভাগ, এটা হচ্ছে একটা ভাগ। তাহলে দেখো, আমরা বলি না যখন হাফ হয়ে যায় তখন সেটাকে হেমি বলি না, তাহলে সেরেব্রাম, ঠিক আছে? যখনই তখন হাফ হাফ করে বলবো, তখন এটা হয়ে গেল সেরেব্রাম হেমিস্ফিয়ার। কত বুঝতে পারো নাই? সেরেব্রাল ফায়ার, তখন সেরেব্রাল হেমিস্ফিয়ার। কারণ দেখো না যে মস্তিষ্কটা কিভাবে থাকে, অর্ধেক অর্ধেক করে থাকে না, যেভাবে মনে হয় যে ইয়া দিলে ভাগ হয়ে আসবে, ঠিক আছে? তো এই হলো বিষয়। তাহলে যখনই আমরা হাফ হাফের কথা বলবো, মনে করো যদি গোটাটাই বলি, তাহলে বলবো সেরেব্রাম। কিন্তু যদি বলি বাম সেরেব্রাম, তখন কি সেরেব্রাম বলবো না, তখন বলবো সেরেব্রাম হেমিস্ফিয়ার। ডান সেরেব্রাম হেমিস্ফিয়ার, যে ডান সেরেব্রাম হেমিস্ফিয়ার, বাম অংশকে বাম সেরেব্রাম হেমিস্ফিয়ার, ডান অংশকে যে প্যারালাইজ যে বলে, যে যদি এইটা নষ্ট হয় তাহলে এই পাশে প্যারালাইজ। কত সুন্দর সিস্টেমটা, এ শয়তানি করবে, বুঝতে জানি কথা, উল্টা উল্টি আর কি, ভালো হয়েছিল। আচ্ছা, তাহলে এই হলো অবস্থা। ওকে, তাহলে যখন এটা নিয়ে কিন্তু অনেক সমস্যা, যে ভাই সেরেব্রাল হেমিস্ফিয়ার আসলে কি বলে? আসলে এই জন্য যখন সম্পূর্ণটা বলবো তখন বলবো সেরেব্রাম, আর যখনই বলবো ডান বাম লাগাবো তখন বলবো সেরেব্রাম হেমিস্ফিয়ার। হেমি মানে কি অর্ধেক, স্ফিয়ার। ওকে, বাস এই ছিল মোটামুটি। তাহলে আমাদের এই যে ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার, বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার, দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার না, আর গোটাটাই কত পার্সেন্ট? সেরেব্রাম 80%। তাহলে আমরা এখন এখানে একটা লাইন লিখবো যে ডান ও বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার, ডান ও বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার, ডান ও বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার। হ্যাঁ,
কর্পাস ক্যালোসাম। আচ্ছা দেখো আমি কিন্তু একটু আগে তোমাদেরকে বললাম যে মনে করো দেখতে মনে হয় এইটা অর্ধেক এইটা অর্ধেক, কিন্তু দুইটাই লাগে থাকে না, তবে লেগে থাকা জন্য কিছু একটা লাগবে, ঠিক ওইটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। এই কর্পাস ক্যালোসাম দ্বারা দুইটাই লেগে থাকে, যুক্ত থাকে, ঠিক আছে? কর্পাস ক্যালোসাম দ্বারা যুক্ত থাকে। আচ্ছা এটা 80% বাকি 20% কি? বাকি 20% কেন আর কি কি আছে? থেলা হাইপোথ্যালামাস আছে, থ্যালামাস আছে, পশ্চাৎ মস্তিষ্ক আছে, মধ্য মস্তিষ্ক আছে, সবই তো পড়ি আছে। আচ্ছা মেইন মস্তিষ্ক কোনটা? মেইন মস্তিষ্ক এটা। মস্তিষ্কের মেইন কিভাবে হয়? মস্তিষ্কটা গোটাটাই মস্তিষ্কের মেইন অংশ কোনটা? তাহলে হচ্ছে সেরেব্রাম। ওকে ঠিক আছে। কি দ্বারা যুক্ত থাকে এটা কিন্তু এমসিকিউ বেশ কর্পাস ক্যালোসাম দ্বারা। আচ্ছা এবার আমরা কাজের মধ্যে চলে যাব। আচ্ছা দেখো তো মনে করো আমরা যদি বলি যে সারা পৃথিবীর মনে করো 80% ক্ষমতা দখল করে আছে কে বলো তো? আমেরিকা। আমেরিকা। বুঝা যায় এই কথা? কে দখল করে আছে মস্তিষ্কের মধ্যে? সেরেব্রাম। আচ্ছা বলো যে কোনো দেশ যে কোনো স্টেটমেন্ট দেওয়ার আগে অবশ্যই মনে করো গলা চিপে ধরবে কে? আমেরিকা না? তার মানে যে কোনো বাকশক্তি যেটা আছে সেটা কে নিয়ন্ত্রণ করবে? আমেরিকা। বুঝা যায় এই কথা? আমেরিকার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে? অবশ্যই না। তাহলে লিখে নাও বাকশক্তি নিয়ন্ত্রণ। কাজ না, ঠিক আছে? বাকশক্তি নিয়ন্ত্রণ। আচ্ছা কাজগুলো টেকনিক দিয়ে মনে না রাখলে মনে রাখতে পারবে না, এইজন্য একবারে গল্পের মধ্যে বলতে পারবো। আচ্ছা একটা জিনিস করো, আমরা বললাম 80% ক্ষমতা ধরকে আমেরিকা, সবচেয়ে উদ্ভাবনী শক্তিতে উন্নত থেকে চায়না। আমেরিকা, চায়না উঠতেছে, ঠিক আছে? চায়না কিছু মানে ফল্ট আছে যার কারণে ইয়া করতে পারতেছে না। তাহলে সবচেয়ে বেশি করোনা বেশি হচ্ছে না, তাহলে সবচেয়ে বেশি চিন্তা শক্তি উদ্ভাবনী শক্তি এগুলাতে কে উন্নত? আমেরিকা। আমেরিকা মানে এখানকার আমেরিকা কে? সেরেব্রাম। লিখে ফেলো চিন্তা শক্তি উদ্ভাবনী শক্তি, চিন্তা শক্তি উদ্ভাবনী শক্তি ইত্যাদি নিয়ন্ত্রণ করে। চিন্তা শক্তি উদ্ভাবনী শক্তি। ঠিক আছে? চিন্তা শক্তি উদ্ভাবনী শক্তি বুদ্ধিমত্তাও দিতে পারে এটা। মানে এক কথায় যেটা দিয়ে আমরা ক্রিয়েটিভিটি যেটা আছে এটা গড়াটাই কে নিয়ন্ত্রণ করতেছে বলো তো? সেরেব্রাম। ওকে আচ্ছা এইবার তোমরা মনে করো দেখো দেখি ছোট থেকে তোমাকে কেউ বলছিল যে চোখের পাতা এভাবে নড়াইতে হয় না, রাগ এভাবে করতে হয়, হাসতে এইভাবে হয়? বুঝা যায় কথা? মানে যেগুলো আমাদের সহজাত প্রবৃত্তি, মানে যেগুলো আমরা মানে মায়ের পেট থেকে পাই আসছি এটাকে বলে সহজাত আর কি, ঠিক আছে? আমরা পড়বো যদিও দশম অধ্যায়। তাহলে তোমরা দেখো বেশিরভাগ শরীরের কাজ আমি যে হাত উঠাউঠি করতেছি আমাকে মা শিখাইছে এইভাবে উঠাবা এই করবা নাকি? তাহলে এই যেগুলো সবগুলা কাজ হচ্ছে সহজাত প্রবৃত্তি। তাহলে আমার শরীরের প্রায় দেখা যাচ্ছে 80% কাজই কি আমি শিখে আসছি মায়ের পেট থেকে, তাই না? তাহলে এগুলো আমার কি সহজাত প্রবৃত্তি অবশ্যই। তাহলে সহজাত প্রবৃত্তি কে নিয়ন্ত্রণ করবে? সেরেব্রাম। মুখস্থ করবা না, ঠিক আছে? মুখস্থ করলে মনে থাকবে না, তোমার তো অপশন দেওয়া থাকবে, সমস্যা নেই, ঠিক আছে? তবে এগুলো মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, মানে মনে রাখবে। সহজাত প্রবৃত্তি নিয়ন্ত্রণ। আচ্ছা আরেকটা জিনিস জাস্ট এটা ঐচ্ছিক পেশি লিখে ফাঁকা রাখবো, এখানে কাজ আছে এটা আমরা একটু পরে বলবো। ঐচ্ছিক পেশি দেশ দেশ দেশ। ওকে আচ্ছা আমি তাহলে শেষ করি। আমরা তাহলে সেরেব্রাল হেমিস্ফিয়ার মানে সেরেব্রাম যেটা সেটা মোটামুটি কাজ করে ফেলেছি, ঠিক আছে? তাহলে একটু জিনিস বলি। আমরা প্রথমে বললাম সেরেব্রাম কোনটা? গরুর মাথা যেটা আমরা খাই, ঠিক আছে? ও সামনে তো কুরবানি আসতেছে নাকি? আর হয়ে যাবে প্র্যাকটিক্যাল দেখি, ঠিক আছে? তাহলে ওইখানে বড়টাই কি সেরেব্রাম। ওইটাকে যখন আমরা দুই ভাগ করে ফেলবো তখন আমরা ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার বললাম। ওইটা মস্তিষ্কে আমরা তো দেখি মনে করি ওইটা প্রায় 100%, তাই না? কিন্তু 100% আসলে কত পার্সেন্ট? 80%। তাহলে ডান আর বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার কি দ্বারা যুক্ত থাকে? কর্পাস ক্যালোসাম। এখন আমরা কাজের ক্ষেত্রে গেলাম। আমরা বললাম সারা পৃথিবীর প্রায় 80% ক্ষমতা নিয়ে কে আছে? আমেরিকা। তাহলে যে কারো কথাকে নিয়ন্ত্রণ করবে আমেরিকা। ওর বিরুদ্ধে কথা বলার টার্মে নেই, তাছাড়া কথা বলার কোনো সুযোগ নেই, ঠিক আছে? তাহলে আমাদের বাকশক্তি কে নিয়ন্ত্রণ করবে? মস্তিষ্কের আমেরিকা, ঠিক আছে? এখন হচ্ছে যে উদ্ভাবনী শক্তি চিন্তা শক্তি এগুলো তো উন্নত সবচেয়ে বেশি আমেরিকা। এখন হচ্ছে আমাদের যে 80% কাজ আমরা যেগুলো মাইন্ড থেকে শিখে আসি, চোখের পাতা কিভাবে নড়াইতে হবে, জিহ্বা কিভাবে নড়াইতে হবে, হাত পা কিভাবে চালাতে হবে, বুঝতে পারছো? রাগ, তারপরে হচ্ছে তোমার কি বলে হাসাহাসি, এগুলো আছে না? এগুলো সবগুলো তোমার কি সহজাত প্রবৃত্তি, মানে মায়ের পেট থেকে শিখে আসে। এটা তাহলে কে নিয়ন্ত্রণ করবে? সেরেব্রাম। এরপর হচ্ছে ঐচ্ছিক পেশি, এটা পরে বলতেছি কারণ আছে। আচ্ছা এটা গেল আমাদের সেরেব্রাম, ঠিক আছে? বাস এবার চলে যাও থ্যালামাস 2 নাম্বার। প্রথমেই লেখো এটা
রিলে স্টেশন হিসেবে কাজ করে। রিলে স্টেশন হিসেবে কাজ করে। রিলে স্টেশন, আচ্ছা রিলে স্টেশন মানে কি সেটাই বলতেছি। মনে করো এটা হচ্ছে সেরেব্রাম, এটা হচ্ছে থ্যালামাস, এটা হচ্ছে হাইপোথ্যালামাস, ঠিক আছে? এখন মনে করো যে পুরো নিউজ যদি আসে, নিউজটা আসার আগে হাইপোথ্যালামাসে যাইতে হয়, ঠিক আছে? আসার পর একে পৌঁছাইতে হবে কোথায়? থ্যালামাসে, এই সরি সেরেব্রামে। বুঝতে পেরেছো? কারণ ইচ্ছা শক্তি, চিন্তা শক্তি, উদ্ভাবনী শক্তি এগুলো কে নিয়ন্ত্রণ করে? সেরেব্রাম। তার মানে তুমি যদি চিন্তা করতে চাও, সেই নিউজ মানে ইয়াটা যেটা আছে পড়াটা তোমার কোথায় পৌঁছাইতে হবে? সেরেব্রামের মধ্যে, স্মৃতি কেন্দ্রের মধ্যে পৌঁছাইতে হবে। তাহলে এইখান থেকে এইখানে যাওয়ার মাঝখানে কোনটা আছে? থ্যালামাস। ইয়েস, এইটাই তোমার স্টেশন মানে জাংশন, বোঝানো। যেমন আমাদের সৈয়দপুর, এই পাশ থেকে ওই পাশে গেলে সৈয়দপুরে থামতে হবে, এরকম হয় না? এরকম একটা বিষয়। তাহলে এইখান থেকে এইখানে যাওয়ার আগে এইটাতে আগে ওকে ব্রেক নিতে হবে যে তুই যাইতে পারবি কিনা। বুঝা যায় কথা? এই জন্য এটা স্টেশন হিসেবে কাজ করে। আর যদি সংখ্যা ভালো থাকে তাহলে যাবে না, সংযোগ ভালো থাকে না। আসলে এই থ্যালামাসের মধ্যে ইয়া নির্দিষ্ট হয়েছে যাবে কিনা। কথা বুঝতে পারছো? আচ্ছা, এটা এই জন্য বলা হয় রিলে স্টেশন হিসেবে কাজ করে, মানে স্টেশনে এসে থামতে হবে আগে ওকে। আরে রিলে কোন কথা যুক্ত করে? রিলে স্টেশন রিল মানে রিলেশন এরকম রিলেশন না, না ওটা আমি বলতে পারছি না। রিলে কেমন লাগে? স্টেশন হিসেবে কাজ করে, ঠিক আছে? রিলেশন স্টেশন না, আচ্ছা ঠিক আছে। দেখো এখন প্রথমে আমরা বললাম, দেখো খুবই ইন্টারেস্টিং যে রিলে স্টেশনের কাজগুলো আমরা কিভাবে মনে রাখবো। আচ্ছা এখন জেনে নেবো, মনে করো রেল তেল বাদ দাও, স্টেশন খালি মনে করো, ঠিক আছে? এখন স্টেশনের মধ্যে মনে করো এই যে কুরবাড়ি আসতেছে, এখন তো যদিও এইবার আর খুব মানে মারামারি লাগবে না মানে স্টেশনের মধ্যে, কিন্তু জেনারেল ভাবে মনে করো স্টেশনের মধ্যে যখন তুমি যাও, মানে বিশেষ করে ঈদের সময়, তাহলে কি রকম হয় বলো তো? সেই ভিড় মানে কি হয়? ঠেলাঠেলি হয় না? এখন যদি ঠেলাঠেলি হয় তাহলে একজনের সাথে আরেকজন স্পর্শ লাগবে কিনা? লাগবে তো। যন্ত্রণা হবে কিনা? বুঝতে পারলে কথা? তাহলে স্পর্শ, যন্ত্রণা এসব প্রকৃতি কে নিয়ন্ত্রণ করে? স্টেশন। লিখে ফেলো, চাপ, স্পর্শ, যন্ত্রণা। মানে চাপাচাপি হবে তো নাকি? বুঝলে? তাহলে চাপ, স্পর্শ, যন্ত্রণা, এগুলো সবগুলো কে নিয়ন্ত্রণ করবে? থ্যালামাস। আচ্ছা হইছে? এবার 2 নম্বর কথা আসি। দেখো অনেক চাপাচাপি করে মানে কোনো মতো ট্রেনের ভিতরে ঢুকলে, আমি লাস্ট হয়তো 5-7 মাস আগে মনে হয় মানে প্রথম মানে ট্রেনে উঠি আর কি, সেই বিরল থেকে আমাদের রংপুর আর কি প্রথম আসছি। আমি জানতাম না যে তোমার ইয়াতে টিকিট কাটার মানে সিটের নাই, সিট ওরকম ইয়া নাই, তুমি উঠে যেটাতে ইচ্ছা ওটাতে বসে যাও, খালি টিকিট কাটতে হয় কি উঠার জন্য নাকি? তো আশ্চর্য ভাই, কোনটা সিটে বসবো কোনো নাই, যে যেটাতে আসি ওইখানে বসে যাচ্ছে। তো এইটা প্রথম আমি এক্সপেরিয়েন্স করতে পাইছিলাম, এর আগে কোনোদিন ট্রেনে উঠিনি। তো এখন বিষয় হচ্ছে মনে করো তুমি ঈদের সময় তো বুঝতে পারছো সিটগুলো কিরকম, তো খুব পেলাপেলি করে তুমি ঢুকলা, ঠিক আছে? ঢুকার পর দেখলা একটা সিট এখানে খালি আছে, তো তুমি দৌড়েই এবারে যাচ্ছ যে বসবো, তো তুমি বসার আগে ফট করে একজন এসে বসিস। বুঝতে পারলি কথা? এখন তুমি কি বলতে পারবা ভাই আমি আগে দেখছি আপনি সিটটা থেকে দৌড় উঠেন, বলতে পারবা না? দিলে থাপ্পড় মারতে পারবা? কিছুই করতে পারবে না, কারণ যে আসে আগে বসবে সেই কি আগে পাবে। কথা বুঝতে পারবে? তাহলে তুমি এখানে কোনো কিচ্ছু বলতে পারছো না, কারণ তোমার যে সামাজিকতা আছে সেটার তোমাকে বাধা দিচ্ছে। ভাই কিভাবে আমি বলি বল, ওই তো আগে বসছে, সিট আমি আগে দেখছি কিন্তু বসছে কি আগে? বুঝতে পারলে কথা? তাহলে তুমি এখানে কিছু বলতে পারছো। এটা সব ঘটনা চলতেছে কোথায়? স্টেশনে। কিন্তু এই যে চিন্তা করো, হ্যাঁ কল্পনা আনতে হবে যে আমি ঈদের সময় বাসায় আসতেছিলাম, খুব চাপাচাপি হয়েছে, যন্ত্রণা পাইছি, দেন আমি একটা সিটে মানে চিন্তা করলাম, সিটটাতে বসতে গেলাম, সাথে সাথে কি আরেকজন এসে বসলো, কিছু বলতে পারতেছি না কেন? আমার সামাজিক ব্যক্তিত্বের কারণে। বুঝতে পারলে কথা? ওইখানে বললো তো আমি তো মাই খাবো, তাই না? তাহলে আমাদের সামাজিকতা কে নিয়ন্ত্রণ করে? সামাজিক ব্যক্তিত্ব, ঠিক আছে? ব্যক্তিত্ব নিয়ন্ত্রণ। ওকে আচ্ছা, এইবার 3 নাম্বার আমরা যেটা বলবো, তো তারপর কি করলাম, ওইখান থেকে মানে রাগটা করে চলে আসলাম, তারপর আরেকটু সামনের দিক গেলাম, যাই দেখলাম একটা সিট ফাঁকা আছে, তো এইবার আর কোনো মিস নাই, সাথে সাথে যাই বসে গেছে, ঠিক আছে? তো যাক একটা সিট অন্তত আলহামদুলিল্লাহ পাইছি। তারপর যাচ্ছি 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 কিছু তো যাওয়ার পর দ্বিতীয় স্টেশনে চলে আসলাম। বুঝতে জানি কথা? মানে প্রথম স্টেশন আমরা ধরলাম, তবে দ্বিতীয় স্টেশন কিন্তু তোমার হাইপোথ্যালামাস না, মানে একটু ধরতেছি, ঠিক আছে? মানে শেষে চলে আসতেছি আমরা। তাহলে এইটা ছিল মনে করো এই যে স্টেশনের মধ্যে এটা ছিল মনে করো প্রথম, কিন্তু আসলে কিন্তু হাইপোথ্যালামাস থেকে থ্যালামাসে যায়। আমি ধরার ক্ষেত্রে কোনটা আগে স্টেশন ধরলাম বলো তো? রিলে স্টেশন। এইটাকে প্রথম স্টেশন ধরলাম, তারপরে মনে করো হাইপোথ্যালামাসকে ধরলাম মনে করো দ্বিতীয় স্টেশন, ঠিক আছে?
তবে হাইপোথ্যালামাসকে স্টেশন বলা হয় না, এটা আমার মাথায় ঢুকলো, মানে এটা কাহিনী সাজানোর জন্য বললাম, ঠিক আছে? মনে করো এটা হলো দ্বিতীয় স্টেশন। এখন ওই যে যাচ্ছি, যাইতে 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 মনে করো এই যে এখানে তোমার কি যেন বলে পার্বতীপুর, হ্যাঁ, তোমার বিরল থেকে মনে করো পার্বতীপুর আমি আসলাম। তো ওইখানে আসি, মনে করো গাড়ি একটু থামলো, ঠিক আছে? থামতে থামতে রাস্তায় থামার আগে একটা ঝাঁকি হয় না, তো তখনই আমার কি হয়ে গেল, ঘুম ভাঙে গেল। বুঝতে পারি কথা? তাহলে ঘুম ভাঙার আগ পর্যন্ত আমি তো ওই স্টেশনের মধ্যেই ছিলাম, তাই না? তার মানে আমাদের ঘুম ভাঙানো কে নিয়ন্ত্রণ করবে? নো, থ্যালামাস। বুঝতে গেল? আমি এখনো দ্বিতীয় স্টেশনে নামি নাই, দ্বিতীয় স্টেশনে চলে আসছি, কিন্তু ওই স্টেশনের কার্যক্রমে আমার এখনো চলতেছে। তাহলে মানুষের ঘুমকে নিয়ন্ত্রণ করবে, মানে ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ জাগিয়ে তোলা আর কি, ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ জাগিয়ে তোলা। আচ্ছা, প্রথমে ভাই সংবাদটা হাইপোথ্যালামাস, তারপর থ্যালামাস, তারপর হচ্ছে সেরেব্রাম। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। দেখ, প্রথম বার আমরা কি বললাম, এক নম্বরে আমি বাসায় আসতেছিলাম ঈদের সময়, ঠিক আছে? বাসা থেকে রংপুর আসছে। আমি বাসা থেকে রংপুর আসছিলাম না, আমি ঢাকা থেকে বাসায় আসছিলাম, এটা মাথায় রাখো। কারণ আমি তো চাপাচাপিতে আসিনি, এটা আমি ফ্রিতেই আসছিলাম, মানে ফ্রি বলতে ঢাকাতেই আসছিলাম, ঠিক আছে? তাহলে চাপ স্পর্শ যন্ত্রণা পাইলাম, দেন আমি একটা সিট পাইলাম, বসতে গেলাম, কিন্তু সিটটার মধ্যে কি আরেকজন বসে গেল, কিছু বলতে পারলাম না, কারণ একটা ব্যক্তিত্ব তো আছে, হাজারে মেডিকেল স্টুডেন্ট, কিছু বলা যাবে না, ঠিক আছে? আরে ভাই, এটা যে কত যন্ত্রণা, কিছু করতে গেলে এই তুই শিক্ষিত ছেলে না, বুঝলেন এই কথা? মানে যেই কোনো একটা যে ভুল করছো, তুই শিক্ষিত ছেলে কিভাবে এই কাজটা করিস, মানে তুই কেন কাজটা করিস, সব জায়গায় এই সমস্যা। এই জন্য কথাই বলা যায় না, থাক ভাই কি করছেন করো, বুঝা গেছে? এই অবস্থা। তাহলে আমার সামাজিক ব্যক্তিত্ব সবসময় কি করে নিয়ন্ত্রণ করে, কার কাজ? থ্যালামাসের কাজ। প্রথম স্টেশন যেটা। এরপর হচ্ছে যে আমি আসতেছিলাম, আস্তে আস্তে হঠাৎ করে রাস্তায় আমার ঘুম ভাঙে গেল ঝাঁকুনির কারণে। ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ জাগিয়ে তোলা কার কাজ? থ্যালামাস। দেন আমরা দ্বিতীয় স্টেশন চলে আসলাম, মনে করো পার্বতীপুর চলে আসছি। পার্বতীপুর আসার পর দেখলাম যে একটু মনে হয় খিদা টিদা লাগছে, কারণ পেটের মধ্যে একটু কেমন কেমন করতেছে। তখন আমি কি করলাম, যে চিন্তা করলাম একটু নামি, বুঝতে পারি কথা? প্রচুর পরিমাণ গোলা তো পিপাসা পাইছে, অনেকটা রাস্তা আসছি, গরমের দিন ছিল। তাহলে মনে করো আমার প্রথমে পিপাসা পাই, ঠিক আছে? পিপাসা পাওয়ার পর আমি একটা দেখলাম যে একটা চার দোকান আছে, আমি ওইখানে গেলাম, যাওয়ার পর এক গ্লাস পানি খেলাম, দেখতেছি পানি খেয়ে আরো ক্ষুধাটা আমার বাড়ি গেল, বুঝতে পারি কথা? তখন একটু খাবারও খাইলাম। তাহলে পিপাসা ক্ষুধা এটা কোন স্টেশনে ঘটছে? হাইপোথ্যালামাস, মানে দ্বিতীয় স্টেশন যেটা ছিল ওইখানে। তাহলে আমার পিপাসা ক্ষুধা এটা কে নিয়ন্ত্রণ করবে? প্রবৃত্তি, ঠিক আছে? আচ্ছা, আমি পানি খাইলাম, খাবারও খাইলাম, আমার কেমন লাগবে? ভালো লাগবে। কিসের ক্লান্ত লাগবে? আমার খিদে লাগছিল, আমি ঠিক খাবার নাই, তাহলে ভালো লাগবে না? তাহলে ভালো লাগা কে নিয়ন্ত্রণ করবে? আচ্ছা, তোমরা সবাই জানো আমরা যখন খাই ফেলাই তখন শরীরের তাপমাত্রা বাড়ে না কমে? বাড়ে। বাড়ে। তাহলে দেহতাপ কে নিয়ন্ত্রণ করবে? ভালো লাগা। ও এখানে দুই লাইন ফাঁকা রাখবা, আরো আছে দুইটা, দুই লাইন ফাঁকা রাখবা, ঠিক আছে? আমার ভালো লাগা, দেহতাপ প্রভৃতি নিয়ন্ত্রণ। সবগুলো ভালো লাগে এখান থেকে, মানে আরে বলতে চাচ্ছে আর কি, সব ভালো লাগে এখানে। সব ভালো লাগাই লাগে, তবে সেটা ইন্টারের পর, ঠিক আছে? মেডিকেলে চান্স পাওয়ার পর জায়গা সেটা রংপুর স্টেশনে তখন স্টেশনে ঘুরে বেড়াই। আচ্ছা, ঠিক আছে। তাহলে ভালো লাগা, দেহতা প্রভৃতি কে নিয়ন্ত্রণ করবে? এইখানেও দুইটা লাইন ফাঁকা। এখন আমরা চলে যাব, সরি ইয়াসে, মানে অগ্রমস্তিষ্কের কাজ শেষ। তাহলে প্রথম আমাদের ছিল কি? সেরেব্রাম, দেন ছিল কি? থ্যালামাস, দেন কি? হাইপোথ্যালামাস। এখন আমি প্রথম থেকে তোমাদেরকে বললাম যে এইখানে দুই লাইন ফাঁকা রাখো, এইখানে দুই লাইন ফাঁকা রাখো। কেন? এখন আমি তোমাদেরকে বলছি, দেখো। আচ্ছা, মনে করো যে প্রথমে তোমার বলা হলো ও আ হস্যই। আচ্ছা দেখো তো একটা জিনিস, যদি ভালো লাগা হয়, এই ভালো লাগা ভালোবাসা এগুলো কি আবেগ না? তাহলে ওই দেখো বাপ রে বাপ। আচ্ছা ঠিক আছে, আর বেশি না বলি নাকি? ঠিক আছে, তাহলে হচ্ছে যে কত খুশি দেখো না একবার খালি, ঠিক আছে? আচ্ছা শোনো, ভালো লাগা ভালোবাসা এগুলো সব কি আবেগ না? তাহলে এই হিসেবে আবেগের কেন্দ্র হিসেবে কোনটা কাজ করে বলো তো? হাইপোথ্যালামাস। এটা মনে হচ্ছে না? এখন তোমরা এই যে দেখো, মনে করো ও আতে কি হয় বলো তো? আবেগ হয় না? এখন দেখো, ও যদি সেরেব্রাম হয়, ঠিক আছে, আ তাহলে কি হবে বলো তো? আর ই কি হবে? হাইপোথ্যালামাস। তাহলে আবেগের কেন্দ্র হিসেবে কে কাজ করতেছে? থ্যালামাস। কথা কি বুঝতে পারছো? এটাই হলো ফ্যাক্ট। আরেকবার, মানে ভালো লাগা ভালোবাসা এগুলা কিন্তু হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। ওই হিসেবে মনে হচ্ছে যে আবেগের কেন্দ্র হিসেবে কোনটা কাজ করবে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। কিন্তু
আমরা এই সূত্র দিয়ে মনে রাখবো ও আ ই ও তে কি প্রথম একটা সেরেব্রাম, আতে হলো আবেগ, আর হচ্ছে কি হাইপোথ্যালামাস। কথা বুঝতে পারো নাই? তাহলে আবেগের কেন্দ্র হিসেবে কে কাজ করতেছে? থ্যালামাস। থ্যালামাস। এটা একটু মাথায় রাখো, এটা একটু ব্যতিক্রমের মতোই। থ্যালামাস আবেগের কেন্দ্র হিসেবে কাজ করে, আবেগের কেন্দ্র। ঠিক আছে, তাহলে এটা নিচে দেখা যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কিসের হিসেবে কেন্দ্র হিসেবে কাজ করে? এটা উদ্বেগের কেন্দ্র হিসেবে কাজ করে। কথা বুঝছো? উদ্বেগ। এটা একটু ব্যতিক্রমের মতোই। উদ্বেগ। এটা হচ্ছে আবেগ আর এটা কি উদ্বেগ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার দ্বিতীয় আরেকটা কথা আসি, সেটা হচ্ছে মনে করো যে তোমার যদি আমি একটা কোনো কিছু মনে করো যে প্যারাগ্রাফ লিখতে দিছি, তাহলে বা মনে করো তোমার যে কোনো একটা ইয়া করতে দিছি, গতদিন আমরা যেমন লিখতেছিলাম যে সিনেপস কি এর ব্যাখ্যা করো, তাহলে প্রথমে তুমি সিনেপসের কি দিবা বলো তো? সংজ্ঞা। সংজ্ঞা দিবা না? তাহলে আমরা যখনই কোনো লেখা লিখি তখনই আগে আমরা কি দিব বলো তো? সংজ্ঞা দিই, এরপরে মনে করো ব্যাখ্যা দিই, তাই না? ঠিক আছে, ঠিক আছে। কথা বুঝে নি? প্রথমে কি দিব? সংজ্ঞা, দেন দিব ব্যাখ্যা। এই ব্যাখ্যা বলতে মনে করো স্বয়ংক্রিয়। আচ্ছা, সংজ্ঞা এরপর কি বলতো? স্বয়ংক্রিয়। বুঝে নি কথা? মানে দুইটা কথা আছে, মনে করো সংজ্ঞা আর স্বয়ংক্রিয়। যে কোনো কিছুর একটা তুমি যদি লিখতে চাও তাহলে প্রথমে কি সংজ্ঞা থাকবে না স্বয়ংক্রিয় থাকবে? সংজ্ঞা থাকবে। ঠিক সেরকম থ্যালামাস থাকে না হাইপোথ্যালামাস থাকে? থ্যালামাস থাকে। তার মানে থ্যালামাসটা সংজ্ঞাবহ হিসেবে কাজ করে। সংজ্ঞাবহ তোমরা নিচে লিখবে, আমরা জায়গা লিখে এখানে লিখলাম সংজ্ঞাবহ স্নায়ু। হ্যাঁ, আর এটা হচ্ছে স্বয়ংক্রিয়। এটা সংজ্ঞাবহ হিসেবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেশ কয়েকবার আসছিল। স্বয়ংক্রিয় কেন্দ্র হিসেবে কাজ করে কোনটা, আর সংজ্ঞাবহ হিসেবে কাজ করে কোনটা? স্বয়ংক্রিয়টাকে কি আজ্ঞাবহ বলবো আমরা? আজ্ঞাবহ। আজ্ঞাবহ মাথায় আসছে না। আজ্ঞাবহ বলতে আমি তো পড়ছিলাম। আমার মস্তিষ্ক কেন নেটে আজ্ঞাবহ। আজ্ঞাবহ মাথায় আসছে না, এটা হইতে পারে সংজ্ঞাবহ আজ্ঞাবহ কিন্তু আলাদা। একটা জিনিস, মানুষের কাছে যেখানে উদ্দীপনা যদি প্রথমে যায় হাইপোথ্যালামাসে যায়, কিন্তু হচ্ছে যে এই পড়াতে আমরা পড়তেছি প্রথম তো সেরেব্রাম থেকে শুরু করলাম। সেরেব্রাম একদম ভিতরে থাকে, একবারে ভিতরে থাকে না। সেরেব্রাম তো বেশি। সেরেব্রামের তো তোমার প্রথম অংশটা বুঝতে জানি কথা, যেটা অনেকটা তুমি যদি 3D অ্যানালিসিসে হইতে পারে, যেই আমরা মস্তিষ্কটা খাই ওটা গঠনই হচ্ছে সেরেব্রাম। সেরেব্রামের নিচে থাকে হচ্ছে তোমার থ্যালামাস, পিচ্ছি একটু। ঠিক আছে, এরপরে হাইপোথ্যালামাস, যেটা আলোচনা করা হবে। একদম নিচে থাকে হাইপোথ্যালামাস। মানে নিচে বলতে এরকম মনে করে নিচে নিচে, এই যে নিচে। আরে ছোট ছোট জিনিস তো কোনো সমস্যা নেই। কিন্তু প্রথমে উদ্দীপনাতে আবার হাইপোথ্যালামাসে যায় আগে। এই পাশ দিয়ে তোমার তো এই পাশ দিয়ে তুমি কি উপর দিয়ে উদ্দীপনা আসলে কি মানে আকাশ থেকে এই পাশ থেকে তো উঠবে নাকি? বুঝে না। ঠিক আছে না, ওর হিসেবে আকাশ থেকে মানে চাঁদনি থেকে পড়বে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি শেষ। তাহলে আমাদের তোমার অগ্র মস্তিষ্কের যে কাজ ছিল সেরেব্রাম, থ্যালামাস, তারপরে কি হাইপোথ্যালামাস। তাহলে স্বয়ংক্রিয় কেন্দ্র হিসেবে কোনটা কাজ করবে? হাইপোথ্যালামাস। আর তোমার এখানে আরেকটা বলে রাখি যে আমাদের যে পিটুইটারি গ্রন্থি আছে না, নাম শুনে পিটুইটারি, আমরা ইয়াতে পড়বো, ওই পিটুইটারি গ্রন্থির সাথে হাইপোথ্যালামাসের সংযোগ থাকে। কথা বুঝছো? এটা একটু লিখে রাখতে পারো, পিটুইটারি গ্রন্থির সাথে সংযোগ থাকে। হ্যাঁ, পিটুইটারি গ্রন্থির সাথে সংযুক্ত থাকে। নোট দেওয়ার দরকার নেই, সাইডে হালকা করে তুমি পিটুইটারি, আমরা এটা লিখবো আবার, সমস্যা নেই। কি ব্যাপার গরম লাগতেছে কেন তোরে? আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি যাও। ওকে, এবার হচ্ছে আমাদের মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের কোনো কাজ নাই। আচ্ছা, মধ্য মস্তিষ্কের তিনটা যে প্রকার হয় বলো তো, মধ্য মস্তিষ্কের প্রকার গুলো বলো। বলো। হ্যাঁ, কল্পনা কি মানে আমাদের মধ্যে হইছে, আমরা তো এখন খুবই সুবিধা হইছে। ভাইরা বড় ম্যাডাম যখন মানে বুঝা যায় এই কথা না, না মনে করে কোনো উচ্চারণ আসতেছে না, ওই যে আমাদের এরকম হয়েছিল, মানে ওই জয় কল্পনা করবে বাকিটা ম্যাডাম মানে প্রথমটুকু বলতে হবে। আরে নেটওয়ার্কের প্রবলেম শুনতে পাইছেন? মানে যেটা আসতেছে না উচ্চারণটা, মানে এত পড়া বুঝলে কথা, মানুষের কাছে উচ্চারণগুলো আসে না বা মনে থাকে না, বানানটাও মনে নেই। ওই যে আমার কমেছে, আমি প্রথমটুকু বলি ছাড়ি দিছি, ওটা বলে আচ্ছা ঠিক আছে পাস পাস যাও, ওটা হচ্ছে এই অবস্থা। কর্পোরা কোয়াড্রিসেমি না। ঠিক আছে, তারপর আরেকটা বলো তো তিনটা কি? আমার তো কি বলো? সেরেব্রাল প্যারাডাঙ্কাম, কর্পোরাল মডেল লেমিনা আর সেরেব্রাল অ্যাকুইডাক্ট। সেরেব্রাল অ্যাকুইডাক্ট, এই তিনটার মধ্যে কোনটা নালী বলো তো? অ্যাকুইডাক্ট নালী। সেরেব্রাল অ্যাকুইডাক্ট, ডাক্ট মানে কি? নালী না? তার মানে হচ্ছে যে তিনটা যে অংশ আছে তার মধ্যে একটা হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এই অ্যাকুইডাক্টটা কি করে তোমার অগ্র মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক, এই দুইটার মধ্যে মানে কোনো কিছু যদি প্রবাহে মানে তো হরমোন বা ইয়ার যদি প্রবাহের প্রয়োজন তাহলে এটা দিয়ে যায়। কথা বুঝতে পারছো? কি
কিছু না কিছু না। আচ্ছা ঠিক আছে, তাহলে মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্কের কোথায় কাজ করে? ভিডিও ক্লাস প্রায় আসে। হ্যাঁ, এটা ওর অভ্যাস। দেখো মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্কের কাজ কি হবে? অগ্র ও পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে সংযোগ রক্ষা করা। লিখো অগ্র ও পশ্চাৎ, কারণ মাঝামাঝি আছে না, তাহলে অগ্র আর পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে সংযোগ রক্ষা করা। এর আরেকটা কাজ আছে, এই কাজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর দুর্ভাগ্যবশত আমি এটা ভুল করিয়েছিলাম জাহাঙ্গীরনগরে। ঠিক আছে, দর্শন ও শ্রবণ কাজের মধ্যে সমন্বয় ঘটানো কার কাজ? দর্শন ও শ্রবণ কাজের মধ্যে সমন্বয় ঘটানো, দর্শন এবং শ্রবণ কাজের মধ্যে সমন্বয় ঘটানো মধ্য মস্তিষ্কের কাজ। এটা লিখে রাখো। এটা বললে মধ্য মস্তিষ্কের কাজ শেষ, আর কিছু লাগবে না। এবার চলে যাবে পশ্চাৎ মস্তিষ্ক। ওগুলার কি কোনো ইয়া লাগবে না ভাই? কোনটা? ডেসক্রিপশন আছে পেডাঙ্গাল, তারপর না না, ওগুলো কিচ্ছু লাগবে না। এইলাই বলে তোমার পারো না স্টুডেন্ট, পেডাঙ্গল এতবার বসে গেলে কি জানি ওটা এক্সপ্রেসিভে লাগাই দিবা, যদি কষ্ট হয় মুখস্থ রাখো। সেরিব্রাল পেডাঙ্গল, সেরেব্রাল পেডাঙ্কল, কর্পোরাল কর্টিসিয়াল, সেরেব্রাল অ্যাকুইডাক্ট। ঠিক আছে? আচ্ছা, পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে যেমন অগ্র মস্তিষ্কের মধ্যে সবচেয়ে বড় একটা অংশের নাম কি ছিল বলো তো? সেরেব্রাম। সেম পশ্চাৎ যে মস্তিষ্কটা আছে একেবারে নিচের দিকে, এটা এইদিকে আর কি। তো পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে সবচেয়ে যে বড় অংশটা সেটার নাম কি? সেরেবেলাম। ইয়েস, লিখো সেরেবেলাম। পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেরেবেলাম। এটা আসে মাঝে সাঝে গোষ্ঠী। পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কি? সেরেবেলাম। ঠিক আছে, এর ওজন প্রায় 150 গ্রাম। আচ্ছা, এবার ব্যাখ্যাতে যাও। তুমি কালিটালি লেখছো নাকি? না দিলাম তো বসা। আচ্ছা আচ্ছা, লাগবে না কি লাগবে? লাগে না। দেখো, একটু কালিটা লাগলে কি হইলো যে পড়াচ্ছি এটা কিন্তু, তাই তো? ঠিক আছে, তাহলে তোমার সবচেয়ে বড় পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ না সেরেব্রাম। ওকে, এখন হচ্ছে যে আমরা যখন সেরেব্রামের ক্ষেত্রে পাইছিলাম ডান সেরেব্রাম বাম সেরেব্রাম, সেম এটার ক্ষেত্রেও ডান সেরেব্রাম বাম সেরেব্রাম। এটা ওইটার যেমন পাইছিলাম যে দুইটা সেরেব্রাম তোমার একটা ইয়া দ্বারা যুক্ত থাকে, সেটার নাম কি? কর্পাস ক্যালোসাম। এটাতেও দুইটা বাম এবং ডান একটা অংশ দ্বারা যুক্ত থাকে, যেটার নাম হচ্ছে ভার্মিস। দেখো, ডান ও বাম সেরেব্রাম, ডান ও বাম সেরেবেলাম ভার্মিস দ্বারা যুক্ত থাকে। ডান ও বাম সেরেবেলাম ভার্মিস দ্বারা যুক্ত থাকে। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কর্পাস ক্যালোসাম, আর এটা কি বলতো? ভার্মিস। ঠিক আছে, আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিই যদি কারো কষ্ট হয়। দেখো তো, ওইটা ছিল কর্পাস ক্যালোসাম, আর এটা কি বলতো? ভার্মিস। দেখো, কর্পাস ক্যালোসাম, কো কথাটা আগে না ভ কথাটা আগে? কো কথাটা আগে। সেরেব্রাম আগে না সেরেবেলাম আগে? সেরেব্রাম আগে। বাস, হিসাব শেষ। মনে থাকবে? এটা ইয়া নয়, পরীক্ষার হলে কিন্তু এটা প্রচুর উল্টাপাল্টি না। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে কি দ্বারা যুক্ত থাকে বলতো? ভার্মিস দ্বারা। এটা ছিল প্রথম লাইন। এখন তোমাদের বইয়ে কিন্তু এটার কাজ দেওয়া নেই, কথা বুঝতে পারছো? কিন্তু কাজগুলো আমাকে পড়তে হবে, কারণ এটা ভার্সিটিতে আসে কাজ সমূহ। এখন শুনো, এই কাজটা মনে রাখার জন্য একটা টেকনিক আছে। যেমন আমরা তোমার সেরেব্রামের গুলো সবগুলো টেকনিক দিয়ে মনে রাখলাম না, এইটার একটা টেকনিক আছে। কি টেকনিক শুনো? হ্যাঁ, গল্প। ঠিক আছে, মনে করো যে কাউসার নামে একজন আছে, এর একটা কাহিনী বলতেছি। মনে করো আজকে সকালবেলা তার এক্সাম। ঠিক আছে, তো সকালবেলা উঠলো ঘুম থেকে, উঠার পর সুন্দর করে খাওয়া দাওয়া করলো, তারপর একটা নতুন শাক করলো। মনে করো মেডিকেল পরীক্ষা দিতে যাচ্ছে আর কি। তবে আমি মেডিকেলের পরীক্ষায় পুরাতন মধ্যে নতুনই, কিন্তু ওটা পড়ি সবগুলাতে, মানে 4টা জায়গায় পরীক্ষা দিয়েছিলাম, তিনটাতে ওটা কিন্তু দিয়েছিলাম, যাতে ইয়া থাকে আর কি, তোমার কি বলে, হ্যাবিট হয়ে যায় যে এটা কোনদিন পরীক্ষা দিতে যাচ্ছি আর কি। তো ওই শাকটা কিন্তু 4টা জায়গাতে পরীক্ষা দিয়েছিলাম, আর আমার লাইফে সবচেয়ে দামি শাক ওটাই ছিল। ঠিক আছে, আচ্ছা শোনো, বানানো শাক ছিল তো, মানে কিনা না। তাহলে হচ্ছে যে যেটা বলতেছিলাম, মনে করো সকালবেলা উঠলো ঘুম থেকে। এখন যদি তোমার এরকম হয়, তুমি খাইলা, পরীক্ষা দিয়ে যাচ্ছ, শাক পড়ছো, দেখতেছো একটা বোতাম খোলা, কেমন লাগে? ঠিক আছে, সেই কষ্ট তো না। সকালবেলা যা হয় আলহামদুলিল্লাহ, বুঝাতে পারলে কথা? এটা যে কত জরুরি। আমার মেডিকেল এখানে যখন গেছিলাম, বিশ্বাস করবা কিনা, মানে তোমার করবা, করতে হবেই। মানে আমি তো এর আগে মেডিকেলে যাইও নাই কোনোদিন, ওইখানে গেছি, আর যেদিন পরীক্ষা দিবা দেখবা যে কি অবস্থা। ছোট বাচ্চা প্লে ওয়ানে পড়ে না, ওদের ব্রেন জানি বসাই রাখবে, বুঝলেন এই কথা? তোমরা হইলে মনে করো এই
বিশেষ করে সৌরভ তো মরবে, বুঝা যায় কথা, পায়ে আটবে না, আল্লাহ সবগুলা ব্রেঞ্চ ঠিক আছে, বুঝলেন এই কথা। দেখতেছি আমাদের ব্রেঞ্চ, আমরা দুইজন বসাই তো, আমাদের যেই দুইজনের মানে আমাদের যেটা ব্রেঞ্চটা ছিল এতটুকু একটা ব্রেঞ্চ, আর তোমার চেয়ার দেওয়া, সবগুলাতে হাই ব্রেঞ্চ লো ব্রেঞ্চ, আমারটাতে চেয়ার দেওয়া, আমারটা আমার পাশেটা। আমি দেখি কই কিভাবে চেয়ারটা দিয়ে এখানে বসে পরীক্ষাটা দিব, মানে আমরা যে চেয়ারগুলোতে বসি আর কি, ওই ছোট একটা চেয়ার দেওয়া আছে, আর ব্রেঞ্চটা তো পিচ্ছি, মানে পাটা দেওয়াই যায় না, বুঝলেন এই কথা। কি করি, মাথা তো মানে একেবারে 100 আমি করছি যা হয় আলহামদুলিল্লাহ। আর আমি বসতে পারতেছি না, পাগুলো নড়াইতে পারতেছি না, ওই বসছি মানে যেইভাবে বসছি ওইভাবে উঠছি 1 ঘন্টা পর, একটু যে নড়বো কোনো নড়ার বুদ্ধি নেই, মানে এত ঘিচা ঘিচা করি ব্রেঞ্চ গুলো বসাচ্ছি। ইজি ফিল হবে পরীক্ষা কথা বলছি এই না যা হয় আলহামদুলিল্লাহ। কথা বলছি এইটা মানে 1 মাস আগে থেকে আমি মাথার মধ্যে নিয়ে নিয়েছিলাম, পরীক্ষার হল থেকে এটা খুবই জরুরি। টয়লেটে যাব, প্রস্তাব করতে মনে হয়েছে, মনে করো পরীক্ষার আগে একটু যাইতে হয় না, আল্লাহ যাই দেখি 10-15 জনের লাইন লাগিয়েছে, পরীক্ষা আছে 10 মিনিট, মানে 9:50 বাজে তখন, বুঝে যাই কথা। কি করবো এখন, দেখতেছি 3-4 জন একসাথে ঢুকতেছে, কেমন কি করবে মনে করো। শেষে আমাদের পাশে ছিল মেয়েদের বাথরুম, ওখানে দেখতেছি আমরা ছেলেগুলো মানে মেয়ে ছেলে একসাথে, আমাদের উপর মেডিকেলে গিয়াটা এইভাবে, তো মনে করো যে তোমার দেখতেছি একটা মেয়েও নাই, আমরা ঢুকে গেছি মেয়েটাকে, কথা বুঝছো, এইভাবে একটা ঝাড়ান করে রেখে কারণ মেয়েগুলো এই পাশে আসতেছে না, আর ওই পাশে বাথরুম ছিল, তো মেয়েগুলো সব ওই পাশে, ছেলেগুলো সব ইয়া করছে, এইরকম হলো অবস্থা। তবে এটা খুবই জরুরি, বিশেষ করে ভর্তি পরীক্ষার দিনগুলোতে যা হয় আলহামদুলিল্লাহ। ঢাকায় যেদিন যাই ওই দিন তো তোমার মানে জ্যাম, কতটা রাস্তাতে হাঁটি গেছি আল্লাহ ভালো জানে। জগন্নাথের পরীক্ষার দিন তো 1.5 কিলোমিটার দৌড়াই গেছি, এত জ্যাম যা হয় আলহামদুলিল্লাহ। জগন্নাথের পরীক্ষা ছিল 2টায় না কয়টা যেন, 2টায় না 2:30টায়, ওই দিন খাইও যাইনি, মানে 3 ঘন্টা আগেই বাইরে হইছি, ভাইয়া কইছে যে 3 ঘন্টা আগেই বার হওয়ার জন্য লাগবে, সেই 12টায় মানে 2টায় 2:30টায় পরীক্ষা ছিল, আর 12টার দিক না 11:30টায় বাইরে 3 ঘন্টা আগে, তারপরও মানে কিছু সময় মানে 10 মিনিট না 5 মিনিট হাতে ছিল, তারপর আলহামদুলিল্লাহ ওইখানে যাই, প্রচুর এত খিদা লাগছে, আমি কই আজকে শেষ, ভাইয়া কাছে করার কিছু নাই, ভাই যাই পরীক্ষাটা দিয়ে খালি মানে রাইট রেডি ছিল তো, আমি দেখলাম ভাইয়ার ওখানে ছিলাম, তারপরে ওইখানে সামনে ইয়া ছিল আর কি, ডাব ছিল, তো ডাবের পানি একটা মানে একটা ডাব কিনে খেলাইলো, ওই ডাবের পানি দিয়ে আলহামদুলিল্লাহ ওইটার মনে রহম ছিল, ওইটার উপর দি মানে ওই 1 ঘন্টা, নালে আমি চিন্তা করছি পরীক্ষা হলে যে একটা ধুমাদার ঘুম হবে, বুঝলে একটা মানে 3 ঘন্টার রাস্তা, তার উপর তোমার মানে 1.5 কিলো খালি দৌড়াইছি, সবাই দৌড়াচ্ছে, কি করবো ভাইয়া কিন্তু দৌড়া এই হলো অবস্থা। তাহলে এটা মাথায় রাখতে লাগবে, পরীক্ষার হলে অন্তত মানে পরীক্ষাগুলো বিশেষ করে অ্যাডমিশন টেস্টগুলোতে যা হোক আলহামদুলিল্লাহ, নাইলে একেবারে গেছে সব, মাথা তো গেলে গরম করছে, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে আমরা যেটা বললাম, তারপরে কি হলো, সকালবেলা উঠার পর তোমার দেখা যাচ্ছে যে বোতাম নাই, তখন ওই আলহামদুলিল্লাহ মাকে বলে একটু বোতামটা লাগাই দাও, সুন্দর করে ওর মা শুয়ে সুতা ঢুকে কি করে দিল, বোতাম লাগাই দিল। তারপর পরীক্ষা হলে গেল, পরীক্ষা হলে কোশ্চেন পাইছে, দেখতেছে কি অবস্থা, সব কমন, ঠিক আছে, সব কমন, ইচ্ছা মতো লিখলো, হ্যাঁ সব কমন হওয়ার রিস্ক, আমার মতো করতে পারে 40 মিনিট পর একটা খুশিতে সব উড়ে গেছে, ঠিক আছে, এটা করা যাবে না। আচ্ছা তাহলে হচ্ছে যে তোমার যেটা বললাম, পরীক্ষা হলে গেল, সব কমন পাইলো, ধুমাধার পরীক্ষা দিল, পরীক্ষা থেকে বাইরে আসে কান্দে না হাসবে, পুরা লাফালাফি শুরু, ঠিক আছে, আমার মনে আছে আমিও লাফাইছিলাম, ঠিক আছে আলহামদুলিল্লাহ। মানে পরীক্ষা এটা খুবই খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সপেরিয়েন্স, মানে তুমি যখন পরীক্ষা থেকে বাইরে হবা, বুঝা জানি কথা, যখন ঢুকবা তখন তো দেখবা যে তোমার মা বাপ 14 গোষ্ঠী তারাই আছে, বুঝা জানি কথা, মানে যুদ্ধে যাচ্ছি, মহাযুদ্ধে, আর বাইরে বাপ মা সবাই দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো বাইরে যখন আমি আসলাম আলহামদুলিল্লাহ, আমি তো 40 মিনিটের মধ্যে বুঝা পাইছিলাম ইনশাআল্লাহ আমি যে কোনো একটা মেডিকেল অন্তত চান্স পাবো, বুঝা জানি কথা, সব কমন পাই না পাই, আমার 40 মিনিট আমি 80 প্লাস দাঁড়াই ফেলেছি, ওই জন্য মনে করো আমার একটা ইয়া হয়ে গেছে যে আরে আর কি লাগে। তো পরীক্ষার বাইরে আমি প্রচুর পরিমাণ খুশি ছিলাম, বাইরে দেখলাম নয়ন ভাইয়ার সামনে, নয়ন ভাই একবারে সেই একটা ঠিক আছে, তারপর আরো বন্ধুগুলো আমার ছিল, সেই খুশি, আর মা তো আমার দিকে কান্দাকাটি শুরু করে দিয়েছে, হলো কি তো পাশে আন্টি ছিল, আন্টি কাছে আপনার বেটা যে খুশি হয়েছে আপনি কাঁদতেছেন কেন, তার মধ্যে চান্স পাবে, মানে আমার ভয় পাই গেছে, কারণ আমার বাপের বংশে মায়ের বংশে 14 গোষ্ঠীর আমি প্রথম, বুঝা জানি কথা, এই জন্য প্রচুর পরিমাণ ইয়া ছিল, সবাই খালি বলতো যে কি হয় হোক ভার্সিটি পরীক্ষাগুলো তো ঢাকায় যাই, আমি তো প্রথম ঢাকায় গেছি, এরকম একটা অবস্থা, কথা মেডিকেলের পরীক্ষাটা ভালো করিস, ভার্সিটি কি হয় হোক মেডিকেলটা ভালো করিস, কথা বুঝছো, এই হলো অবস্থা, ক্যান্সেলটা দিব, ওকে আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কাউসার সকালবেলা উঠলো, তাহলে এটা কিন্তু মাথায় দেবো, যে কোনো পরিস্থিতিতেও আলহামদুলিল্লাহ, অন্তত পরীক্ষার দিনটাতে
বুঝা গেছে কথা? আচ্ছা, তাহলে সকালবেলা কাউসার উঠলো, উঠার পর তোমার কি করলো? তোমার খাইলো, খাওয়ার পর তোমার সুতা দিল, তারপরে পরীক্ষা দিল, পরীক্ষা সব কমন পাইছে, কমন পাওয়ার পর বাইরে আসি লাফালাফি দৌড়াদৌড়ি কুদ্দাকুদ্দি, তারপর বাসায় আসলো খুব খুশি, বাদ্যযন্ত্র বাজালো মানে গিটার বাজালো, ঠিক আছে? বাস, তাহলে এই যে কাহিনীটা ঘটনাগুলো বললাম সবটা কাহিনী মনে রাখবা। সকালবেলা উঠে কাউসার কি করলো? খাদ্য গ্রহণ করলো, ঠিক আছে? তারপরে শুয়ে সুতা ঢুকাইলো, শুয়ে সুতা ঢুকানো, ঠিক আছে? তারপরে হাতের লেখা লিখলো, পরীক্ষার হলে যাই, ঠিক আছে? তারপরে 4 নম্বরে করলো কি বলতো? খুশিতে দৌড়াদৌড়ি, দৌড়ানো, লাফানো, কুদাকুদি যা আছে, ঠিক আছে? লাফানো। এরপরে 3 নাম্বার হচ্ছে বাদ্যযন্ত্র বাজানো। মনে থাকবে না? এটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া নেই কাজটা, তো মাথায় রাখবে। একটু তাড়াতাড়ি নাও, শেষ করবো আমরা। সাজিয়ে কিভাবে লিখবো, মানে হ্যাঁ? কাজগুলো সাজিয়ে লিখবো কিভাবে? সাজিয়ে কি তোমার ঘটনা মাথায় রাখবা, এই তো একটা করে একটা দেওয়া আছে। আপনি আজমল স্যারের বইতে আছে? হ্যাঁ? আজমল না, আজমল স্যারের বইটা দেওয়া নেই। তুমি হয়েছে? কাউসার মনে করে হয়ে যাবে। মোটামুটি এখন দেখো, আমি তোমাদেরকে সেরেব্রামে একটা বলছিলাম যে ঐচ্ছিক পেশির ড্যাশ ড্যাশ ফাঁকা রাখো বলছিলাম না? হ্যাঁ, হ্যাঁ। কেন বলছিলাম? দেখো এইখানেও একটা আছে, ঐচ্ছিক পেশির টান নিয়ন্ত্রণ করে, কথা বুঝছো? আর ওইখানে হবে, ওইখানে চলে যাও, ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এখন দুইটাতে উলটপালট হবে। দুইটাতে দেখো, ঐচ্ছিক পেশি এখানে কি ছিল? ঐচ্ছিক পেশি একখানে আছে কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, আর একখানে আছে টান নিয়ন্ত্রণ করে। মেডিকেল করার কিছু নেই, যেটা আছে ওইটাই ওয়ান। বুঝলেন এই কথা? হ্যাঁ, এইটা হলো বিষয়। দেখো, সেরেব্রাম আগে, ও আগে, বুঝলেন এই কথা? সেরেব্রাম পরে, টোটা পরে। আরো খুব ইজি, সেরেব্রামের মধ্যে কর্পাস ক্যালোসাম ছিল, এখানেও কি আছে? ও আছে। কথা বুঝতে পারো না? আর এটা আলাদা আলাদা, হ্যাঁ। মনে থাকবে? তার মানে কার্যক্রম উপরে আর টান কি নিচে, বাস। এটা চলে যাও পোন্স। পোন্স দেখছো? পোন্স দমটা শো দিয়ে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে, স্বাভাবিক শ্বাসক্রিয়া। এই যে শো দিয়ে স্বাভাবিক শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে। দেখছো? তারপরে দেখো সুষমা। সুষমাতে কি? সুষুমা কাণ্ড। সুষুমা কাণ্ড মতে হলো সেরেবেলাম, আর মতে হলো মস্তিষ্ক। এই তিনটার মধ্যে সমন্বয় ঘটে। সুষুমা কাণ্ড, সেরেবেলাম, মস্তিষ্কের মধ্যে সমন্বয় ঘটে। সুষুমা কাণ্ড, সেরেবেলাম আর কি বলতো? মস্তিষ্কের মধ্যে কেমন একটা? ঠিক আছে? আচ্ছা, তাহলে সুষুমা কাণ্ড, সেরেবেলাম আর মস্তিষ্কের মধ্যে কি ঘটে বলতো? সমন্বয় ঘটে। দুটো কাজ করে। বাস, এখন বিষয় এই হচ্ছে মোটামুটি পৌঁছে কাজ। এখন আমরা লিখবো তোমার মেডুলা অবলম্বনা। আরেকটা ছিল না? মিডল লং কাটা। ওকে, শুনো, মেডুলা অবলম্বনার কাজটা আমরা কিভাবে মনে রাখবো? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। মেডুলা অবলম্বনার কাজ কিন্তু প্রচুর পরিমাণ, কথা বলছো? মনে আছে মায়েনসেফালন মেডুলা, তার মানে এটা হচ্ছে মায়ের মতো কাজ করে, মানে প্রচুর কাজে। ওকে, তাহলে কিভাবে মনে রাখবো কাজগুলো? দেখো, আমরা যদি সেরেব্রামের কাজ বাদ দিই, থ্যালামাসের কাজ বাদ দিই, হাইপোথ্যালামাসের কাজ বাদ দিই, পোন্সের কাজ বাদ দিই, সেরেব্রামের কাজ বাদ দিই, এগুলা বাদ দিয়ে যত কাজ আছে, কথা বুঝে নাই? লিখো এতক্ষণ যা শিখলাম তা বাদে। তা বাদে সব হচ্ছে মেডুলা। যেমন একটু যদি আমরা বলি, আচ্ছা আমরা কি বলছি পৌষ্টিক ক্রিয়া? না না, বুঝতে জানি কথা? ওই পৌষ্টিক ক্রিয়া নিয়ন্ত্রণ করবে কি? মেডুলা অবলঙ্কাটা। কথা বুঝতে পারছো? হ্যাঁ, না বলতেছি উদাহরণ, শ্বাসক্রিয়া, ওইটা ছিল স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, ঠিক আছে? ওইটা স্বাভাবিক। আর যদি জেনারেল ভাবে, যে তোমরা নিশ্চয়ই পড়ছো, যে পড়ানোই হয়তো বা, যদিও স্বাভাবিক মানে শ্বাসক্রিয়া স্বাভাবিক ছন্দের যে ইয়া থাকে, তোমার ষষ্ঠ অধ্যায়টা আছে, ঠিক আছে? ওইটা কিন্তু ইয়াতে অবস্থিত, মেডুলাতে অবস্থিত। মেডুলা মৌলিক ছন্দটা নিয়ন্ত্রণ করে, মানে এই যে সময়ে সময়ে যে ইয়া করতেছো, যদি স্বাভাবিক কথাটা থাকে টানটা, তাহলে হবে পোন্স, ঠিক আছে? শ। আর যদি শুধু শ্বাসক্রিয়া থাকে তাহলে হবে মেডুলা অবলম্বনা। এটা ষষ্ঠ অধ্যায় পড়ার সময় আমরা ক্লিয়ার করব। এই হচ্ছে মোটামুটি শ্বাসক্রিয়া, ঠিক আছে? যদি যদি পঞ্চম অধ্যায়। কি না থাকে মিডল অবলম্বনটা কি হবে? যদি স্বাভাবিক কথাটা উল্লেখ থাকে তাহলে সেটা হচ্ছে পোন্স। পোন্স, আর যদি স্বাভাবিক কথাটা না থাকে শুধু শ্বসন
বা শ্বাস কথাটা থাকে তাহলে হবে সেটা শ্বাস মানে মেরুলা অবলম্বন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে বমি বমি ভাব এগুলো সবগুলো হচ্ছে তোমার মেরুলা অবলম্বনের নিয়ন্ত্রণ থাকে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের কাজগুলো কি শেষ। আচ্ছা দেখো, এরপরে আমরা মোটামুটি আমাদের কাছে এটা নিয়ে কথা বলবো না। এখন আমরা চলে যাবো মস্তিষ্কের গহ্বর। লিখো মস্তিষ্কের গহ্বর সমূহ। গহ্বরকে ভেন্ট্রিকল বলা হয় না? হ্যাঁ, এটা ইংলিশ হচ্ছে ভেন্ট্রিকল। প্রশ্ন তো আর ভেন্ট্রিকল দিয়ে আসে না। আমি ভেন্ট্রিকলই বলতেছি, সমস্যা নেই। মস্তিষ্কের গহ্বর সমূহ, মস্তিষ্কের মধ্যে আমাদের মোট 4টা গহ্বর আছে। গহ্বর 1, গহ্বর 2, গহ্বর 3, গহ্বর 4। মানে ভেন্ট্রিকল 1 যেটা আর কি প্রথম গহ্বর, দ্বিতীয় গহ্বর, তৃতীয় গহ্বর, চতুর্থ গহ্বর, ঠিক আছে? তো মনে করো প্রথম আর যে দ্বিতীয় গহ্বরটা আছে, এই দ্বিতীয় গহ্বরকে একসাথে বলা হয় পার্শ্বীয় গহ্বর বা পার্শ্বীয় ভেন্ট্রিকল, ঠিক আছে? এখানে কোশ্চেন আসে মাঝে সাথে, এইজন্য একটু ভালো করে করতে হবে। পার্শ্বীয় ভেন্ট্রিকল, ঠিক আছে? এটা কোনটা কোনটা বলতো? প্রথম আর দ্বিতীয়। আচ্ছা বলতো মস্তিষ্কের আমরা যতগুলো শিখলাম পড়ানো, তার মানে প্রথমে কোনটা ছিল? সেরেব্রাম ছিল না? তার মানে এই প্রথম আর দ্বিতীয় সেরেব্রাল হেমিস্ফিয়ারে অবস্থিত, বুঝেন? এই দুইটা গহ্বর সেরেব্রাল হেমিস্ফিয়ারে অবস্থিত। সেরেব্রাল হেমিস্ফিয়ার, একটু লিখো তাড়াতাড়ি, আমি তো না লিখি, তোমরা একটু চাপতে লিখো। সেরেব্রাল হেমিস্ফিয়ারে অবস্থিত। মস্তিষ্কের মধ্যে 4টা গহ্বর আছে, মানে ফাঁকা জায়গা আছে। এই 4টা জায়গা কোথায় কোথায় অবস্থিত? প্রথম আর দ্বিতীয়টা সেরেব্রাল হেমিস্ফিয়ারে অবস্থিত, বুঝেছেন এই কথা? আর এই দুটোকে একসাথে আমরা পার্শ্বীয় ভেন্ট্রিকল, ঠিক আছে? এবার 2 নাম্বার কি? তৃতীয় ভেন্ট্রিকল। তৃতীয় ভেন্ট্রিকল, ঠিক আছে? হ্যাঁ ঠিক, এটা হচ্ছে মস্তিষ্কের ডায়েনসেফালনের হাইপোথ্যালামাসে অবস্থিত। ডায়েনসেফালনের হাইপোথ্যালামাসে অবস্থিত। ডায়েনসেফালনের দুইটা অংশ ছিল না? জি ভাই। থ্যালামাস আর হাইপোথ্যালামাস। এই যে শুধু এইটা বোঝানোর জন্যই তোমার ওইটুকু পড়তে হয় যে হাইপোথ্যালামাস ডায়েনসেফালনে অবস্থিত, কারণ মাঝে সাথে কোশ্চেনে মস্তিষ্কের তৃতীয় ভেন্ট্রিকল কোথায় অবস্থিত? ডায়েনসেফালন, প্রোসেনসেফালন, রম্বেনসেফালন, বুঝেছেন এই কথা? এইটা কথার জন্যই আমাদের এই ডায়েনসেফালনটা করতেছিল। হ্যাঁ ডায়েনসেফালন কোথায় পাইছি ওই তুমি তৃতীয় গহ্বর। হ্যাঁ ঠিক আছে, এই জন্যই আমাদের এটা পড়তে হবে। ওকে, এখন শুনুন, এই প্রথম আর দ্বিতীয় গহ্বর আর তৃতীয় গহ্বরের মধ্যে যদি কোনো কিছু আদান প্রদানের দরকার হয়, দুজনের মধ্যে তরল পদার্থ, তাহলে একটা নালী লাগবে না? ঠিক, এই দুইটা একটা নালীর মাধ্যমে যুক্ত থাকে। এটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। লিখো ইন্টারভার্টিব্রাল ফোরামেন বা ফোরামেন অফ মোনোরো, আরেকটা নাম আছে ফোরামেন অফ মোনোরো, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি তাহলে ইন্টারভার্টিব্রাল ফোরামেন বা ফোরামেন অফ মোনোরো। ওকে, এটা হচ্ছে দুইটা নামে, এটা আমরা যখন সপ্তম অধ্যায় পড়ব তখন আমরা বলবো ইন্টারভার্টিব্রাল মানে কি। ফোরামেন মানে হচ্ছে ছিদ্র, ঠিক আছে? ওই এইটার মাধ্যমে এইটা আর এইটা এই দুইটার মাধ্যমে যুক্ত থাকে, মনে রাখবে। তাহলে এটা প্রশ্ন আসে যে পার্শ্বীয় ভেন্ট্রিকল ও তৃতীয় ভেন্ট্রিকল কোনটির মাধ্যমে যুক্ত থাকে? ইন্টারভার্টিব্রাল ফোরামেন বা ফোরামেন অফ মোনোরো। ওকে, আচ্ছা এবার হচ্ছে চতুর্থ ভেন্ট্রিকল। মন্ডো চতুর্থ ভেন্ট্রিকল, আচ্ছা চতুর্থ ভেন্ট্রিকলটা কোথায় অবস্থিত? পশ্চাৎ মস্তিষ্কের, মধ্য মস্তিষ্কের কোনো ভেন্ট্রিকল না, ঠিক আছে? পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা অবলঙ্গনা ছিল না? মেডুলা অবলঙ্গনা অবস্থিত। লিখো মেডুলা অবলঙ্গনা। এটা কি ফোরামেন অফ মোনোরো, অবলঙ্গনা, হ্যাঁ মেডুলা অবলঙ্গনা। চতুর্থ ভেন্ট্রিকল কোথায় অবস্থিত? মেডুলা অবলঙ্গনা। এখন দেখো পার্শ্বীয় আর তৃতীয় একটা কিছুতে যুক্ত ছিল না? ঠিক সেরকমই তৃতীয় আর চতুর্থ একটা কিছুতে যুক্ত থাকবে। তোমাদের মনে আছে মধ্য মস্তিষ্কের মধ্যে একটা নালী ছিল? মধ্য মস্তিষ্কের মধ্যে কি ছিল? ও না, তার মানে তৃতীয় আর চতুর্থ যে নালীর মাধ্যমে যুক্ত থাকে তার নাম কি? সেরেব্রাম অ্যাকুইড। ইজি না? অনেক ইজি। কিন্তু উসাবে না ভাই, এই দেখো সেরেব্রাল অ্যাকুইড, ম্যাডাম বুঝে নিবে, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তাহলে আমি একটু শেষ করি ভেন্ট্রিকলটা। হ্যাঁ, ভেন্ট্রিকলটা তাহলে কি কি ছিল আমরা একটু বলি। শোনো, বইয়ের মধ্যে কিন্তু সাজানো নাই, যেভাবে সেরেব্রাল অ্যাকুইড তৃতীয় চতুর্থ পঞ্চম হ্যান্ডেল যে সেই খাইতে দিয়েছে, এই জন্য এইভাবে করবা। আমি সাজানোর চেষ্টা করছি। পার্শ্বীয় ভেন্ট্রিকল কি? প্রথম আর দ্বিতীয় গহ্বর, যেটা সেরেব্রাল হেমিস্ফিয়ারের প্রথমে অবস্থিত, এবং
তৃতীয়টা হচ্ছে তোমার মস্তিষ্কের সেরেব্রাল হেমিস্ফিয়ার চলে গেলে আর থাকে কি হাইপোথ্যালামাস জায়ান্সেফালনে অবস্থিত। এই দুইটা একটা নালীর মাধ্যমে যুক্ত থাকে, সেটা ইন্টারভার্টিব্রাল ফোরামেন বা ফোরামেন অফ মনোরোড। আর তোমার তৃতীয় ও চতুর্থ ভেন্ট্রিকলটা একটার মাধ্যমে যুক্ত থাকে। আমরা জানি যদি এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক আর এটা হচ্ছে কি পশ্চাৎ মস্তিষ্ক, তাহলে দুইটার মাঝখানে আছে কি মধ্য মস্তিষ্ক। আমরা জানি মধ্য মস্তিষ্কের মধ্যে একটা নালী জাতীয় কিছু ছিল, সেটার নাম কি সেরেব্রাল অ্যাকুইডাক্ট। কথা বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। কিন্তু ওই যে ডায়ান্সেফালনটা তো হাইপোথ্যালামাসের সাথে যুক্ত, কিন্তু থ্যালামাসের সাথে কেন হলো না? থ্যালামাসের দরকার নাই এখন, এটা হচ্ছে সৃষ্টি, এটা তো বিজ্ঞানীরা তো আর ওটা বানায় নাই, বুঝাতে হবে বিজ্ঞানীরা উপস্থাপন করছে। নয়ন ভাই একটা আমাদের কথা বলতে দিন ভাই, আগে সৃষ্টি পরে পরে ব্যাখ্যা। ইয়েস, এটা হলো বিষয়। মনে করো এটা সৃষ্টি হয়ে গেছে আর এটা ব্যাখ্যা হয়েছে। আচ্ছা তুমি মাঝখানে থ্যালামাসের সাথে যুক্ত করে দিও, সমস্যা নেই। তোমার বাচ্চা কাচ্চার অপারেশন করবা তখন এটা করে দিবা। আচ্ছা তাহলে আমাদের ভেন্ট্রিকুলার কাজ শেষ। সময় আছে, সমস্যা নেই, আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা শেষ কাজ। এবার দেখো করোটিক স্নায়ু। আমাদের কিন্তু মস্তিষ্কের কাজ শেষ হয়ে গেল না বললে হয় না। অবশ্যই করতে হবে। তাহলে মস্তিষ্কের কাজগুলো এটা দ্বিতীয় টপিকের মধ্যে। মস্তিষ্কের কাজ গেল, দেন আমরা মস্তিষ্কের গহ্বরগুলো খুবই ইজি ছিল না কাজ সমূহগুলো। তাহলে সমস্যা কোথায়? হ্যাঁ, মুখস্থ করতে গেলে ওটা 10 ঘন্টা লাগবে, আমি ভালো করে জানি। আমি ফার্স্ট ইয়ারে মুখস্থ করছিলাম, ঠিক আছে? আমরা আজ সেকেন্ড ইয়ারে ওটা করতেছি। আচ্ছা এবার দেখো স্টেশন এই টপিক 3 দেখো, না না ওই টপিকেরই অংশ, করোটিক স্নায়ু। আল্লাহ রক্ষা করো করোটিক স্নায়ু। কত জোড়া করোটিক স্নায়ু ছিল? 12টা 24টা বাংলা আছে কিন্তু ওই নামগুলো অফেক্ট করে। আচ্ছা দেখো 12 জোড়া করোটিক স্নায়ু, সমস্যা নেই, খুবই ইজি টেকনিক আছে আমাদের, মনে রাখা খুবই ইজি। প্রথমে আমাদেরকে জানতে হবে, এইটা থেকে খুবই ভার্সিটিতে সবচেয়ে বেশি কোশ্চেন আসে আর মেডিকেলে আসছে যে নামগুলা 12 জোড়া করোটিক স্নায়ুর মধ্যে তোমার নিচের কোনটি সংবেদী, নিচের কোনটি মানে চেষ্টীয় বা মোটর, নিচের কোনটি নিচের কোনটি মিশ্র? মিশ্র। হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা দেখো লিখো প্রথমে একটা সংবেদী, আমরা পড়ছিলাম না ওই যে কাজের ভিত্তিতে, সংবেদী, তারপর হচ্ছে চেষ্টীয়, আর আরেকটা কি বলতো? আর মিশ্র। মিশ্র। তো মনে রাখবা 128 128 346 11 12 11 আর এগুলা বাদে যেটা আছে 5 7 9 10। ঠিক আছে? এটা মনে রাখা দরকার নেই, এই দুটো মনে রাখবা 128 346 বলো দেখি। 128 346 11 12 128 346 11 12। ভাই এটা আরেকবার ব্যাখ্যা দাও কিভাবে। আচ্ছা আমরা ব্যাখ্যা যাইয়ে নাই, কেবল নাম্বার জোড়াগুলো। এই যে 12 জোড়ার মধ্যে তোমার মনে করো 108 মানে 1 নাম্বার 2 নাম্বার 8 নাম্বার এগুলো হচ্ছে সংবেদী, এত কাজকে শুধু নিয়ে যাওয়া। বুঝাইছো? প্রথম দিন ক্লাসটা করেন। আর চেষ্টীয় হচ্ছে এদের কাজ শুধু নিয়ে আসা। বুঝাতে নেই কথা, ওই দিকে আমরা উদাহরণ দিছিলাম যে থাপ্পড় মারা, মনে করো কেউ আমার একটা মাইর দিতে আসতেছে, তাহলে এ নিয়ে গেল যে মারছে বা মাইর দিতে আসতেছে, তারপরে আমাকে প্রোটেক্ট দিতে হবে, তাহলে ওই নিয়ে আসলো হাতগুলা বললো ঘুষা, বুঝতে পারি কথা? তাহলে এটা হচ্ছে নিয়ে আসা। আর মিশ্র হচ্ছে যে দুইটাই করে 3 4 6 11 12 এই দুইটাতে যেগুলো এই সরি এই পাঁচটা যারা আছে এরা শুধু নিয়ে আসে, এরা শুধু নিয়ে যায়, আর মাঝখানে গুলো সমন্বয় করে, নিয়েও যেতে পারে নিয়েও আসতে পারে। এখন আমরা নামগুলো শিখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভুল করাই যাবে না, নাম সিরিয়াল ওয়াইজ মনে রাখতে হবে। বলো এই যে নিয়ে যাওয়া নিয়ে আসা দুটো তো একই অর্থ বলছে না, মানে একটু আমাদের মানে নিয়ে বলে- যাওয়া হচ্ছে এই যে মনে করো এই যে মশা কামড়াইলো, মনে করো এখানে কামড়াইলো কিছু, তাহলে এই উদ্দীপনাটা মস্তিষ্কে নিয়ে আসি, তারপরে এই হাতে বুঝতে জানি কথা? এখন মাথা তখন বললো যে তাড়াতাড়ি পিটা, মানে খাই সব সারা করে দিল, বুঝতে জানি কথা? তারপরে এই যে এই হাতকে একটা উদ্দীপনা দিল ঠাস, এই যে নিয়ে আসা নিয়ে যাও, যাওয়াটা হলো যাওয়া। নিয়ে আসাটা হলো হ্যাঁ, তুমি যেভাবে নিবা, তুমি যদি এটাকে আসা কেন্দ্র ধরো তাহলে এই পাশে আসা আর এখানে যাওয়া। তারপরে যাওয়া। যাওয়াটা সংবেদী কোনটা চেষ্টা করতে যেটা নিয়ে আসবে মাথার মধ্যে, যেটা নিয়ে আসবে সেটা যেটা নিয়ে আসলো সেটা হলো সংবেদী, আর যেটা নিয়ে যাবে সেটা হচ্ছে চেষ্টি। এখন আমাদেরকে 12 জোড়ার মধ্যে যেটা যেটা করতে হবে, প্রথম হচ্ছে নাম, 12 জোড়া স্নায়ুর নাম। এবার একটু ফাঁকা রেখে হচ্ছে টেকনিকটা দিব, ঠিক আছে? তারপর দিব প্রকৃতি, যেটা আসলে কি চেষ্টীয় না মোটর না কি। আর 3 নম্বরে আমরা পড়বো এর কাজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিস্তারিত দিব না ভাই। গত বছর এই সব থেকে একবার না একবার কোশ্চেন আসবে, বুঝতে জানি কথা? প্রতি বছর। মানে যদি এই বছর না আসে তাহলে সামনে বছর, সামনে বছর যদি না আসে তাহলে তারপর বছর আসবেই, মাস্ট ইনশাআল্লাহ। কথা বুঝছো? বিস্তৃতিগুলো কি লাগবে না, বিস্তার। বিস্তৃতি লাগবে না, ওই বিস্তৃতি হচ্ছে প্রকৃতি, বিস্তৃতিগুলো আসে না, দরকার হয় না, এইগুলা বলা থাকে না। আচ্ছা শোনো, তাহলে নামটা আমরা কিভাবে মনে রাখবো, এই বিষয়টা টেকনিক। আচ্ছা অনেক টেকনিক আছে এটা মনে রাখার জন্য, তবে আমার যেটা ইজি লাগে আর কি, আমাদেরকে ভাইও এটা শিখিয়েছিল, ওগো
আরিফের যেমন কিছু বলবে। অন্তরের আরে যখন হাসতে থাকে ভাই, অন্তস্থ একবার কই আমি বাসায় গেছি অন্তস্থ থেকে রেকর্ডিং এ ধরা তুমি একবার ফিরে কি করে করব নাই নাই ভালোবাসো। আরিফের যেমন জাপি চলে। আচ্ছা জায়গা তো আসতেছে না। আমার বাসায় যাচ্ছে নিয়ে গো ভালোবাসো। আগে আগে মেডিকেল সরো তারপরে গেলাম আমি হারাইনি। দোস্ত থেকে। তার মানে আরিফুল জামান মনে থুই দিছে আর কি, খালি চান্সটা পাই। এসব নাকি? অর্থনৈতিক তারপরে কাটাবে না খেয়াল বাবা। হবে নাকি? না না আচ্ছা তাহলে ওগো অন্তরের অন্তঃস্থল থেকে তুমি একবার ফিরে ভালোবাসো। গো ভালোবাসো আমি হারাইনি। 1 2 3 4 5 6 7 8 9 10 এবার বল নিচে বলো দেখি একবার। ওগো অন্তরের অন্তঃস্থল থেকে তুমি একবার ফিরে ভালোবাসো। গো ভালোবাসো আমি হারাই হারাইনি। এটা একটু ভালো করে মনে রাখো ভাই, ফিরে কথাটা মনে থাকে না, ঠিক আছে? ফেসিয়াল না হুম ফেসিয়াল ফিরে ভালোবাসো এটাকে ভাই ফেসিয়াল, ফিরে ভালোবাসো তারপরে দেখি এইটা ফেসিয়াল। হ্যাঁ ওই ভিডিওতে ফিরে ভালোবাসো। গো ভালোবাসো আমি হারাইনি। এত বড় নাই। এত বড় কবিতা প্রেম নিবেদন না তাড়াতাড়ি না চল শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের কি ওতে হলো অলফ্যাক্টরি। তোমরা লিখে ফেলো অলফ্যাক্টরি। ওতে হলো অপটিক ওকুলোমোটর। ও সেই রে সেই লাগতেছে একটা পিক তুলে নাও। ট্রোকোলিয়ার, ট্রাইজেমিনাল এই চলো আমি সম্ভব হয়ে গেছে ট্রাইজেমিনাল হবে হবে ডু সেন্স ভাই আমরা হেলিকপ্টার কিনতে যাচ্ছি এবডুসেন্স, ফেসিয়াল ফেসিয়াল, ভেস্টিবুলো কক্লিয়ার ভেস্টিবুলো কোক্লিয়ার। ভেগাস গতে হলো গ্লোসোফেরিঞ্জিয়াল, গ্লোসোফেরিঞ্জিয়াল। এই টেকনিকটা বইয়ের মধ্যে লিখে রাখবে একটু, আমি ইয়ার এক্সক্লুসিভের মধ্যে দিয়ে রাখছি, ঠিক আছে? ভেগাস গতে হলো ভেগাস, নিউমোগ্যাস্ট্রিক ভেগাস আতে হলো অ্যাক্সেসরি, ওগো আতে হলো হাইপোগ্লোসাল। লিয়া ভাই আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ এই ভেগাসকে কেন নিউমোগ্যাস্ট্রিক বলা হচ্ছে ব্র্যাকেট দিয়ে নিউমোগ্যাস্ট্রিক লিখে রাখছি দাঁড়াও বলতেছি, এটা আছে ক্ষুধার্তটা আছে বুঝছো আমার কাছে হাইপোগ্লোসাল। আচ্ছা নাও এটা পড়ে আসছি। তাহলে অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর, ট্রোকোলিয়ার, ট্রাইজেমিনাল, এবডুসেন্স, ফেসিয়াল, তারপর কি গ্লোসোফেরিঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি, হারাইনি, ঠিক আছে? হারাইনি হাইপোগ্লোসাল। শোনো এই যে এই দুইটার মধ্যে সবচেয়ে উল্টাউল্টি হয়, অনেকে হাইপোগ্লোসালটাকে আগে দেয় তারপরে পরে দেয়। আর সবচেয়ে মানে যেই মানে ডিজাস্টার থিং যেটা মানে নামগুলো উল্টাউল্টি করা যাবে না, যেটা 3 সেটা 3 এ, যেটা 4 সেটা 4 এ, যেটা 5 সেটা 5 এ। কত গেল রে? 6 এবার ফিরে ফিরে সাত। বল কি 8 9 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে? এই না বোর্ড অনেক ছোট, তাড়াতাড়ি একবার আছে এক ঠিক আছে? আমাদেরকে এখন প্রথম কথা হচ্ছে প্রকৃতি। যদি প্রকৃতি বলি 128, তার মানে অলফ্যাক্টরি, অপটিক আর ভেস্টিবুলো কোকুলিয়ার, এই তিনটা কি? এই ওই যে ফিরেটা যে 7 নাম্বারটা কি কোনটা রে? ফিরে ফেসি নাম্বারটা কি? ফেসিয়াল আমি বলে দিই একবার, অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর, ওকুলোমোটর, ট্রোকোলিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, ভেস্টিবুলো কোকুলিয়ার, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার গ্লোসোফেরিঞ্জিয়াল। এরপরে তোমাদের বইয়ে দেখবা এটার নাম আছে অডিটরি। হ্যাঁ এটার নাম এখন চেঞ্জ হয়ে গেছে। এটা মানে ভেস্টিবুলো মানে হচ্ছে কান, এবং কোকুলিয়া মানে দেখা এবং শ্রবণ এবং কি বলে দর্শন, ওইটা থেকে আসছে ভেস্টিবুলো কোকুলিয়ার নামটা। এখন অডিটরি নামটা চেঞ্জ হয়ে ভেস্টিবুলো কোকুলিয়ার আসছে। অনেক মনে করতে পারে ভাই আমরা ভুল দিছি, ভুল না, ওই আগে ওইটা অডিটরি নাম ছিল, ওইটাকে এখন বিজ্ঞানীরা চেঞ্জ করে ভেস্টিবুলো কোকুলিয়ার নাম দিয়েছে। ওকে আচ্ছা, এরপর হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল, দেন হচ্ছে ভেগাস, অ্যাক্সেসরি এবং হচ্ছে হাইপোগ্লোসাল। হইছে না না আচ্ছা 45 লাস্টটা তো হাইপোগ্লোসাল। এই সব কিন্তু মাস্ট একটা কোশ্চেন আসবেই। নামগুলো থেকে না ভাই
নামগুলা থেকে আসতে পারে, প্রকৃতিতে আসতে পারে যে নিচের কোনটি সংবেদী নয় বা নিচের কোনটি চেষ্টীয় বা নিচের কোনটি মিশ্র নয়, ঠিক আছে, এটা থেকে। আর কাজগুলা থেকে, যেমন গত বছর আগের বছর কাজ থেকে আসছিল। এই ওই লাশাটা কিন্তু হাত গ্রহণ কোনটা এই যে লাস্টেরটা। হাইপোগ্লোসাল, হাইপোগ্লোসাল, গ্লোসোফেরি না হয়েছে গ্লোসোফেরেঞ্জিয়াল, ফেরেঞ্জিয়াল, ভাইয়া গ্লোসোফেরেঞ্জিয়াল। হ্যাঁ 12 নাম্বার থাকে গ্লোসাল। এটা ঘামি দিছি রে। হাইপো গ্লোসোফে গরম করতেছে। গ্লোসোফেরেঞ্জিয়াল, ঠিক আছে। বাতাসটা একটু উপরে উঠলো তো ওইখানে দুটা ইট দিবা তো একটু কাজে লাগে। লোমেট তিন নম্বর বুঝলি ভাই? 3 নম্বর ওকুলোমোটর এই নামগুলার একটা বই একটু দেখিয়ে দিবা নামগুলা। এখন টেকনিকটা এখানে হ্যাঁ, এখন তোমরা প্রকৃতি কি এই যে 128 এগুলো কি হবে? এগুলো হবে সেন্সরি সেন্সরি মানে সংবেদী। সংবেদী। 346 11 12 এটা কি হবে? মোটর মোটর। আর বাকিগুলো সব হচ্ছে চেষ্টীয়। কাজ শেষ। এবার আমরা চলে যাব কাজ। দেখো কাজের ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট আমি বলি, অলফ্যাক্টরি তোমরা নিশ্চয়ই জানো, অলফ্যাক্টরি কথা থাকে নাকে, তার মানে এর কাজ কি? ঘ্রাণ ঘ্রাণ নেওয়া, বাস, এর কাজ হচ্ছে ঘ্রাণ নেওয়া। আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো অপটিক মানে কি? অপটিক মানে চোখ না? অপটিক্যাল দর্শন, ঠিক আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে দর্শনে সাহায্য করে। এরপরে মনে করবা 3 থেকে 6 চোখের মধ্যে অপটিক স্নায়ুর কাজ হচ্ছে তোমার প্রতিবিম্বটাকে মস্তিষ্কের মধ্যে নিয়ে যাওয়া, ঠিক আছে। কিন্তু এই যে মনে করো চোখ, যেটা আমরা গত লেকচারে চোখ পড়বো, এখানে দেখবা এই যে গল যে অংশটা আছে না, এটা গলটা হলো অক্ষিগোলক, ঠিক আছে। এই অক্ষিগোলকের কাজ নিয়ন্ত্রণ করা হচ্ছে 3 থেকে 6 এই অক্ষিগোলকের সঞ্চালন, অক্ষিগোলকের সঞ্চালন, এটা চলতে নড়াচড়া করতেছি, এটা আমাদের এই অক্ষিগোলকের সঞ্চালন। থেকে পাঁচ হ্যাঁ, আর অপটিকটা হচ্ছে মূলত ওই রেটিনায় যখন প্রতিবিম্বটা হয়ে যায় ওইখান থেকে মস্তিষ্কে নিয়ে যাওয়া, এটা হচ্ছে রেটিনার কাজ, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন। ওকে শুনো, 3 থেকে কত বললাম? 6। নালে মনে রাখতে পারবেন, এটা প্রচুর উল্টাপাল্টি হয় যে নিচের কোনটি অক্ষিগোলকের সঞ্চালনে সাহায্য করে না, ঠিক আছে। তবে আমরা মনে রাখবো 3 থেকে 6। এর মধ্যে দেখো তো 5 নাম্বার নাম কি? ট্রাইজেমিনাল, ঠিক আছে। আচ্ছা আমি বলছিলাম এর আগে আমার পছন্দের সংখ্যা কত? 5। তার মানে মনে করো এর সাথে আমার কোনো একটা লিংক আছে, তাই না? 5 এর সাথে আপনার লিঙ্ক হ্যাঁ, আমার লিংক আছে। এখন শুনো, 3টার মনে করো এখানে 4 আছে না, 3 4 5 6 ইয়া আছে না, তার মধ্যে 5 যেটা সেটা কি আমার পছন্দের, এটা কি? ট্রাইজেমিনাল। আপনার হ্যাঁ এটা আমার। তার মানে আমি কোনো সঞ্চালন পছন্দ করি না, তার মানে 5 এর কোনো কাজ সঞ্চালন নয়। 5 এর কাজ সঞ্চালন নয়, 5 এর কাজ আলাদা আছে। অপথেলমিক মানে হচ্ছে এগুলা নির্দিষ্ট অঙ্কে, যেমন মেক্সিলারি যে ইয়া নেওয়া, এই যে মেক্সিলারি, অপথেলমিক, মেক্সিলারি, ম্যান্ডিবুলার, এই তিনটা হচ্ছে কাজ হচ্ছে ট্রাইজেমিনাল। এটা আমরা একটু পরে যাচ্ছি, এটা একটা আছে এখানে, ঠিক আছে। মানে ট্রাইজেমিনালের 3টা পার্ট আছে আর কি, এটা আমরা একটু পরে বলবো পার্টগুলো যখন করব। তাহলে 5 এর কাজ কি অক্ষিগোলকের সঞ্চালন করে না? ওকে বাস। এরপরে হচ্ছে অ্যাবডুসেন্স। অ্যাবডুসেন্স এরকম হতে পারে না? ও অ্যাবডুসেন্স তো ওইখানে গেল, অক্ষিগোলকের সঞ্চালন। ফেসিয়াল, বেসের মধ্যে মুখের ফেসিয়াল মানে হচ্ছে এই যে এই জায়গাগুলো আর কি, হ্যাঁ এই যে প্যারালাল হায়োমেন্ডিবুলার। এর হচ্ছে যদি তোমার চর্বণে সাহায্য করে, এই যে চর্বণ, চর্বণ এটা সাহায্য করে। আর দুই একটা কাজ আছে ওটা একটু দেখে নিও। এরপর হচ্ছে তোমার ভেস্টিবুলো কোকুলিয়ার। ভেস্টিবুলো কোকুলিয়ার মানে কান। আচ্ছা কানের কাজ কি শুধু শ্রবণ করা? তার সাথে কি ভারসাম্য রক্ষা করা, বুঝে যান এই কথা? তাহলে শ্রবণ এবং ভারসাম্য এটা আমরা চতুর্থ লেকচারে পড়ব, শ্রবণ ও ভারসাম্য। ভেস্টিবুলো কোকুলিয়ার, এই ভেস্টিবুলোর কাজ হচ্ছে যে ভারসাম্য রক্ষা করা, ভেস্টিবুলো ভারসাম্য, আর কোকুলিয়ার কাজ হচ্ছে কি? শ্রবণ করা, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে গ্লোসোফেরেঞ্জিয়াল। গ্লোসোফেরেঞ্জিয়াল যে গোতে গ্রীবা, গ্রীবার সঞ্চালন। কাজগুলো কিন্তু এইভাবে টেকনিক দিয়ে মনে রাখবে না, একটা মনে থাকবে না, ঠিক আছে। তাহলে গ্রীবার সঞ্চালন কি বলতো? গ্লোসোফেরেঞ্জিয়াল। তারপর হচ্ছে ভেগাস। ভেগাসের 4টা ভাগে ভাগ হয়ে যায়, কথা বুঝছো? আমরা একটু পরে পড়বো। ভেগাসের 4টা ভাগে ভাগ হয়েছে, ওকে। এই যেই 4টা অংশ চলে যায়, একটা যায় হচ্ছে হার্টে, মানে সরি তোমার ফুসফুসে একটা যায়, পেটে একটা যায়, তো আমরা 4টা পড়বো এখন। ওই নির্দিষ্ট অংশ থেকে উদ্দীপনা নিয়ে যাওয়া এর কাজ, মনে থাকবে? আচ্ছা এরপর হচ্ছে অ্যাক্সেসরি। অ্যাক্সেসরি হচ্ছে কাঁধ ও মাথা ও কাঁধের সঞ্চালন আর কি, কাঁধের সঞ্চালন। এই যে নরম করো না, কাঁধের সঞ্চালন, মাথা ও কাঁধের সঞ্চালন। আর
হাইপোগ্লোসাল হচ্ছে জিহ্বার বিচলন, জিহ্বার বিচলন। ভাইয়া হুম, তাহলে ওই যে স্বাদ গ্রহণ তাহলে কোনটা হচ্ছে? কোনটা? এই যে এইটারই কাজ হচ্ছে স্বাদ গ্রহণ, যেটা চর্বণ। ফেসিয়ালটা, হ্যাঁ এইটারই এখানে স্বাদ গ্রহণ, স্বাদ গ্রহণ চর্বণ বললাম না, দুই তিনটা কাজ আছে আরো, এগুলো একটা স্বাদ গ্রহণ, এটা একটা কাজ। আর এর কাজ হচ্ছে এর এই গ্লোসোফেরিজিয়াল মাঝে সাথে স্বাদ গ্রহণের সাহায্য করে, জিহ্বা এটা ঠিক আছে? কোনটা? না না, জিহ্বার বিচলন, স্বাদ গ্রহণ না, এবারে জিহ্বার বিচলন করা, ঠিক আছে? এইটা করা হচ্ছে তোমার কি বলে হাইপোগ্লোসালের সাথে, ঠিক আছে? আচ্ছা, অনেকগুলো হয়ে গেছে না? দেখো তাহলে আমি প্রথম থেকে বলি। অগো হচ্ছে অলফ্যাক্টরি, শেষ করো, 5 মিনিটের মধ্যে শেষ করে ইনশাআল্লাহ। অলফ্যাক্টরি কাজ কি? অলফ্যাক্টরিটা ঘ্রাণ। অপটিকের কাজ কি? দর্শন। 3 থেকে 6 এভাবে মনে রাখবো, 3 থেকে 6 কি? অক্ষিগোলকের সঞ্চালন। কিন্তু 5 যেহেতু তুই ভাইয়া সঞ্চালন মানে কারো দ্বারা সঞ্চালিত হয়ও না, ইনশাআল্লাহ হবেও না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি। তাই আমার না কয় মানে আমি কি বলে সরকারি চাকরি খুব পছন্দ করি না, তো কয় যে সরকারি চাকরি করবে হবে নাই, হ্যাঁ চাকরি করবে, ঠিক আছে? এই অবস্থা। তাহলে তোমার 5 নাম্বার যেটা আছে ট্রাইজেমিনাল, যেটা আর কি, তাহলে এই সঞ্চালন আমি না, তার মানে এটা তিনটা ভাগে ভাগ হয়ে যাবে, একটু পরে পড়বো। এরপর হচ্ছে ফেসিয়াল, চর্বণ আর স্বাদগ্রহণ, এগুলোতে সাহায্য করে। এরপর হচ্ছে ভেস্টিবুলো ককুলিয়ার কি? শ্রবণ এবং ভারসাম্য রক্ষা। এরপর হচ্ছে গ্লোসোফেরিজিয়াল কি? গ্রীবার সঞ্চালন। এরপর হচ্ছে ভালো মানে ভেগাস হচ্ছে 4টা ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে? মানে নির্দিষ্ট অংশ চলে, আমরা একটু করে বলতেছি। আমি হচ্ছে অ্যাক্সেসরি, মাথা ও কাঁধের সঞ্চালন, আর হালাইনি কি? জিহ্বার বিচলন। মনে থাকবে? বাস। আচ্ছা, এখন প্রথমে যেটা ছিল, আমরা যেটা বললাম ফেসিয়াল, যেটা ছিল ফেসিয়ালের আগে আরেকটা কি ছিল? 5 নাম্বার যেটা বললাম ট্রাইজেমিনাল বললাম না, ওই ট্রাইজেমিনালের তিনটা ভাগ ভাগ হয়ে যায়। ট্রাইজেমিনাল লেখো, এখন একটু নোট দাও, নোট, এগুলো নোটের পড়া, তাড়াতাড়ি শেষ করো। ট্রাইজেমিনাল পরীক্ষা 4টায় বসাইতে হবে। ট্রাইজেমিনাল আমাদের 3 ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে? অপথেলমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। লিখো অপথেলমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। এই দেখো ম্যাক্সিলা, এই ম্যান্ডিবল, এগুলা থেকে সংবেদন নিয়ে যাওয়া কার কাজ? এইগুলার কাজ। মানে এটা যদি বলে যে ট্রাইজেমিনালের কাজ কি, মূলত হচ্ছে নির্দিষ্ট অঙ্গ থেকে সংবেদন নিয়ে যাওয়া। কথা বুঝতে পারবে? এখন এখানে যেটা মেইন ফ্যাক্ট, আমরা জানি 5 346 11 করে, তার মানে এটা হচ্ছে মিশ্র, তাই না? কারণ 128 এর মধ্যে 346 11 করে, কিন্তু এই 5 এর মধ্যে যে 3টা ভাগে ভাগ হয়ে গেল, এইখানকার মধ্যে মনে রাখবা যেখানে মেন্ডি কথাটা থাকবে, সবসময় মাথায় রাখবা মেন্ডিতে হচ্ছে মিশ্র। কথা বুঝছো? মিশ্র। কিন্তু এই যে বাকি যে দুইটা আছে, এই দুইটা হচ্ছে সংবিনী। যদি স্পেসিফিক ভাবে বলে যে তোমার ট্রাইজেমিনাল কি মিশ্র, কিন্তু ট্রাইজেমিনালের মধ্যে যদি বলে ম্যাক্সিলারি কি, এত কঠিন প্রশ্ন কোনোদিন আসবে না ইনশাআল্লাহ। তারপর যদি দিয়ে ম্যাক্সিলারি সাথে কি হবে সেটা না, তাহলে সেটা কি হবে? সংবেদী। ওকে, এইটা হচ্ছে তোমার কি? মিশ্র। ওকে, আচ্ছা, এটা মোটামুটি শেষ। আরেকটা জিনিস, ট্রাইজেমিনাল আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে ট্রাইজেমিনাল হচ্ছে সবচেয়ে দ্রুততম স্নায়ু। হ্যাঁ, দ্রুততম, মানে এটার কাজ দ্রুততম সম্পন্ন করে। Yes, দ্রুততম। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার কি বলে ফেসিয়াল। হ্যাঁ, ফেসিয়ালেরও ভাগ আছে। আচ্ছা শুনো, ফেসের জন্য সবচেয়ে বেশি আমরা রসায়নে পড়ি নাই, মনে করো তোমাদের তো ওই পঞ্চম অধ্যায়ে পড়াই নিলাম, এখানে ছিল না যে ফেসের জন্য পিএইচ রক্ষা করা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখো ফেস হচ্ছে পিএইচ, পিতে হলো পেলেটাইন, আর এটা কি? হায়োমেন্ডিবুলার। হায়োমেন্ডিবুলার না ভাইয়া তো বলতে আচ্ছা দেখো তো, মেন্ডি কথা থাকলে সেটা কি বলো তো? মিশ্র। তার মানে হায়োমেন্ডিবুলার হচ্ছে মিশ্র। আচ্ছা, আচ্ছা শোনো, আরেক বইয়ে আছে যে এটা তোমার আজমল স্যারের বইয়ে আছে এটা 2 ভাগে। হ্যাঁ, আরেকটা বইয়ে এর ভাগ আরেকটা একটু বড় করে দেওয়া আছে, ওই ভাগটা একটু মনে রাখ, মাঝে সাঝে এখান থেকে কোশ্চেন আসে। আরে ম্যাডাম, বা দাও, দেখো টাকা যাক, ভালো মানুষ চাই। টাকা যায় না। হ্যাঁ, ইন্টারমিডিয়েটে বাবাজিরা টিপটামি করলে হবে না, কথা বুঝছো? ইন্টারমিডিয়েটে টাকা যাক, কিন্তু ভালো মানুষ চাই। ভালো মানুষ চাই মানে চান্স নিজে ভালো মানুষ চাই, হতে চাই। কথা বুঝো নাই?
ইন্টার না, সবচেয়ে যে ইন্টারেস্টিং বিষয়টা সেটা হচ্ছে যে তুমি যদি ইন্টারে মানে ঢালি খরচ করো, ঠিক আছে, যেমন মনে করো আমারই ক্ষেত্রে মানে কতগুলা খরচ গেছে, বুঝা জানি কথা, মানে অ্যামাউন্টটা আর বলতেছি না, তবে তবে অবশ্যই মানে 4 এর নিচে না, বুঝা গেছে কথা, চারা তো বেশি নয়, ঠিক আছে। তাহলে তোমার কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, আমার ভার্সিটি পরীক্ষায় মাত্র 5000 টাকা খরচ হয়েছিল, কথা বুঝছে, কারণ আমি ফর্ম উঠাইছিলাম 5টা, তার মধ্যে পরীক্ষা দিয়েছিলাম 4টা, আলহামদুলিল্লাহ 4টাতে হয়ে গেছিল, তারপর তো পরীক্ষা দিতেছিলাম। কিন্তু যদি তুমি কোনো কারণে ইন্টার কিপটামি করো আর পড়াশোনা না করো, তাহলে ভর্তি পরীক্ষায় তোমার যাবে 50000, কম, সবচেয়ে কম, বুঝা যায় না, মানে এটা হলো নিম্ন, একেবারেই নিম্ন। তুমি যদি কোথাও এখন গেছো বেড়াইতে, মানে পরীক্ষা দিতে গেছো, এখানে তুমি যদি না খাই থাকো, খালি মানে ভার্সিটির খরচ আর থাকা, এইটা খাওয়াটা তোমার, তুমি যদি না খাই থাকতে পারো এটা তোমার ব্যাপার, ঠিক আছে। এইটার জন্য খালি তোমার 50000 যাবে। আমি এটা চিন্তা করতাম, আমার 50000 ওই শেষে খরচ করার কোনো প্রশ্নই আসে না, এর থেকে আমি প্রাইভেট পড়ে 50000 খরচ করবো, কথা বুঝতে পারো না, এই অবস্থা। এই জন্য প্রথম দিকে ইন্টারের প্রথম দিক থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে হয়। তারপর আমরা ফ্রাইডে মেডিকেল করতাম, ওইটাতে আর এক্সট্রা টাকা যেত, ফের 6টা প্রাইভেট করতাম, ফের ক্যাম্প পাবলিকে টাকা দাও, একেবারে কপাই দিছি বাপ মাকে, কথা বুঝছে, এই হলো অবস্থা। তাহলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কোনো প্রিপারেশন করতে হবে না, তাহলে ভার্সিটি ভর্তি পরীক্ষা যাই কাহিনীটা লাগবে না, তখন খালি 2টা বা 3টা ফর্ম উঠাবা, 3টাতে চান্স পেয়ে যাবে, 4টাতে চান্স পেয়ে যাবে, কাজ শেষ। আর নাইলে সারা বাংলাদেশ দূরে বলো ঘুরো, ঠিক আছে। আর ওইটাতে কত মানে সরি এটা একটা ইয়া ছিল না, টেকনিক ছিল না, কত যে মানে বিরক্তকর একটা ঘুরানি। আমি খালি জগন্নাথ আর জাহাঙ্গীরনগর পরীক্ষা দিয়েছি, তাতে আমার 12টা বাজে গেছিল, কত হচ্ছে, আজকে একটা পরীক্ষা, 2 দিন পরে আরেকটা পরীক্ষা, ওইটা মানে এইটা ঘুরে আসছি, ওইটারই এখনো আমেজ যায়নি, মাথা ঝিমঝিম করতেছে, আরেকটা পরীক্ষা বসো, ওইটা থেকে আরেকটা যাও, বাপরে বাপ, ঠিক আছে। তাহলে এটা মানে কি, টাকাতে হলো টেম্পোরাল, দেখো তাতে হলো টেম্পোরাল, যতে হলো জাইগোমেটিক, বলতে হলো বাক্কাল, বা ভাক্কালকে লিখো বাক্কাল, হ্যাঁ মনে করতেছে মেন্ডিবুলার টাকাতে ভালোবাসা, টেম্পোরাল, জাইগোমেটিক, বাক্কাল, মেন্ডিবুলার আর সার্ভাইকাল হচ্ছে না, রেকর্ডিং হচ্ছে না, আচ্ছা না ওখানে না, এই 4টা বাজে গেছে, আচ্ছা সার্ভাইকাল, ঠিক আছে, হ্যাঁ বৈশাখ দৃশ্য বলতে এটা আরেক ইয়ার বই আছে, তো এটাও মাথা, এটা থেকে বসে আসলে তো মাথায় রাখতে হয়, ঠিক আছে। আচ্ছা তাড়াতাড়ি একদম 7 দিন লেখা হয়েছে, তারপরে হচ্ছে লিখো ইয়া তোমার কি বলে রে, ভেগাস, শোনো ভেগাসকে বলা ক্ষুধার্ত স্নায়ু, হ্যাঁ মানে ক্ষুধার্ত, হ্যাঁ। তো মনে করো তুমি বাসায় আসছো, বাসায় এসে প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে, এখন মনে করো ইয়া নেই, কি বলে যে এখন তো তুমি মনে করো ভালো বাসায় থাকো, এলপিজি গ্যাস টেস্ট নিয়ে ব্যবহার করো, তো দেখলা যে তোমার ইয়া নাই, এলপিজি গ্যাস নেই, তাহলে তুমি কি বলবো বলো তো, চুলা রান্না করতে হবে। না চুলা বলতে মানে তুমি বলো যেহেতু খিদা লাগছে, তাহলে বলবা যে এলপিজি কই, বুঝো নাই, এলপিজিটা গেল কই, ঠিক আছে। তার মানে কি, এলটা হলো লেরিনজিয়াল, পিতে হলো পালমোনারি, জিতে হলো গ্যাস্ট্রিক, আর কইতে হলো কার্ডিয়াক। এই নির্দিষ্ট অংশ কার্ডিয়াক মানে হার্ট, কার্ডিওবায়োলজি কি আর, ঠিক আছে, তাহলে হার্ট, তারপরে হচ্ছে গ্যাস্ট্রিক মানে পেট, তারপরে হচ্ছে যে পালমোনারি মানে কি ফুসফুস, আর লেরিনজিয়াল মানে এই যে তোমার ষড়যন্ত্র, ঠিক আছে। এগুলো হচ্ছে মোটামুটি সবগুলো হচ্ছে তোমার এই অংশগুলো থেকে সংবেদনা নিয়ে যাওয়া হচ্ছে কার কাছে, ভেগাসের কাছে। আচ্ছা তোমরা কি জানো মেসির জার্সি কত, 10 না 10, সবচেয়ে বেশি বিস্তৃত না, মেসি সব জায়গায় দৌড়ে বেড়ায় না, তার মানে এইটা হচ্ছে সবচেয়ে বিস্তৃত, তার মানে আমি মেসি সাপোর্ট করি এমন কারণ আমি আর্জেন্টিনা, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে তোমার তাহলে সবথেকে বিস্তৃত স্নায়ু কোনটা, ভেগাস, ঠিক আছে। তাহলে মোটামুটি মনে হয় আমার পড়া আর নাই, 4টা বাজে গেছে, আমরা শেষ করব আজকে। তাহলে আমি রিভাইজ ডিভিশনও দিচ্ছি না, পড়াও কিছু ধরতেছি না, ঠিক আছে। তাহলে অবশ্যই সবগুলা ভালোভাবে দেখে নিবা, আর যতটুকু ছিল লেকচারটা ভালোভাবে তোলার পরে অবশ্যই আমাকে ইনবক্স করবা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম।